হ্যাঁ, আমি লাইভটা শুরু করেছি। আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের স্বাগতম। আজকে আমাদের টপিক হচ্ছে হেড নেকের ডিসঅর্ডার এবং সার্জিক্যাল ডিসঅর্ডার অফ ব্রেন। এটা মোটামুটি দুইটাই শর্ট টপিক এবং সার্জিক্যাল ডিসঅর্ডার ব্রেন যেটা এটার কিছু টপিক কিন্তু আবার ইমার্জেন্সি অ্যান্ড ট্রমার সাথে ওভারল্যাপ করে। তো ওইগুলি রাগিব তার ক্লাসে ডিসকাস করে আসছে, যেমন একটা ছিল হচ্ছে স্ট্রোকস এর টাইপস, বেশ কয়েক ধরনের স্ট্রোক আছে, যেগুলি বেশ কয়েকটা নাম আছে সিনড্রোমের, এইগুলি ডিসকাশন রাগিব করে ফেলছে। আমি ওইগুলি আজকে ডিসকাস করব না। আর হেড নেক অ্যান্ড যে সার্জিক্যাল ডিসঅর্ডার অফ ব্রেন, এখানে কয়েকটা জায়গা থেকে রেগুলার বেসিসে কোশ্চেন আসে, সেগুলো আমরা একটু মার্ক করব আজকে। আর অলরেডি গ্রুপে আমরা আজকের পিডিএফটা আপলোড করে দিয়েছি। তাহলে আমরা মোটামুটি আজকে শুরু করে দিতে হলে আমাদের ক্লাসটা মোটামুটি ঈদের আগে আজকে আমাদের লাস্ট ক্লাস। এরপরেও আমাদের আরো 3টা ক্লাস আছে, প্যাথোলজি এবং বায়োস্ট্যাটিস্টিক্স। এরপরেই কিন্তু আমাদের মোটামুটি রিভিশন শুরু করে দিতে হবে। আপনাদের হাতেও খুব একটা সময় আর নাই, যেহেতু সেপ্টেম্বরের 13 তারিখে যেহেতু পরীক্ষা, আমাদের হাতে রাফলি 2 মাসের অল্প একদিন বেশি আছে। তো লাস্ট দিকের প্রিপারেশনটা খুব ইম্পর্টেন্ট, গুছায় নিয়ে আসতে হবে সবকিছু। অ্যাটলিস্ট আরেকবার ইএমআরসিএসটা ভালো করে দেখতে হবে, তার সাথে রিকলগুলি পাউজিয়াগুলি শেষ করতে হবে। এইভাবেই টার্গেট করে আমাদের এগোতে হবে। আচ্ছা, তো তাহলে আমরা আজকেরটা শুরু করি, আজ দেরি না করি। ফার্স্ট টপিক যেটা আমরা শুরু করবো আজকে, এটা হচ্ছে হেড অ্যান্ড নেকের ডিসঅর্ডার গুলো নিয়ে আমরা একটু কথা বলি। হেড অ্যান্ড নেক সার্জারি নিয়ে কথা বললে আমরা প্রথমে জানি যে সবার আগে আসে কোনটা, আসে হচ্ছে আমাদের নেক লাম্প নিয়ে কথা আসে। নেক লাম্প নিয়ে আমরা গতদিন কিছুটা ডিসকাশন করছিলাম, বাচ্চাদের কি কি ধরনের নেক লাম্প হয় সেগুলি নিয়ে। তো বেসিক্যালি ওইখানে যে নেক লাম্পগুলি আছে ওগুলি বেশ কয়েকটা কিন্তু অ্যাডাল্টের ক্ষেত্রেও হয়। তো আমরা যদি একটু দেখি যে নেক লাম্পগুলি থেকে কোনটা কোনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, যেমন একটা আমরা জানি যে আমরা যদি একদম প্রথম থেকে বলি, নেক লাম্পের একটা কারণ হচ্ছে কি রিঅ্যাক্টিভ লিম্ফাডেনোপ্যাথি অ্যাডাল্টদের ক্ষেত্রে। রিঅ্যাক্টিভ লিম্ফাডেনোপ্যাথি আপনারা কমন সেন্স থেকে জানেন, ছোটবেলা থেকে পড়ে আসতেছেন যে লিম্ফ নোডগুলি বড় হওয়ার পেছনে দুইটা কারণ থাকে, তাই না? একটা হচ্ছে যে আইদার এটা ইনফেকশন থাকে অথবা ম্যালিগনেন্সি থাকে। নর্মালি এই দুইটাই হচ্ছে মেইন কারণ। তো রিঅ্যাক্টিভ লিম্ফাডেনোপ্যাথি ইন কেস অফ নেক এটা কিন্তু খুব কমন। তার কারণ আমরা জানি যে আমাদের যে ওরাল ক্যাভিটি, আমরা এখানে যে খাবার নেই, তারপর হচ্ছে আমাদের যে এয়ার যেটা আমরা ইনহেল করি, এগুলি প্রত্যেকটাতেই কিন্তু প্রচুর অর্গানিজম থাকে। তো এই অর্গানিজমগুলির জন্য কি হয়, যেটা হয় যে প্রচুর কিন্তু ক্রনিক রেগুলার হচ্ছে একটা ইনফ্লামেশন কিন্তু অনগোয়িং চলতে থাকে। এই কারণেই যেটা হয় যে প্রায় রিঅ্যাক্টিভ লিম্ফাডেনোপ্যাথি ইন কেস অফ নেকের ক্ষেত্রে খুব কমন। ইনফ্যাক্ট বলা হয়েছে যে রিঅ্যাক্টিভ লিম্ফাডেনোপ্যাথিটা নেক লাম্পের সব থেকে কমন কজ, মোস্ট কমন কজ। তাহলে এটা হচ্ছে একটা কারণ যেটার কারণে নেক লাম্প হতে পারে। আর কি কারণে হতে পারে এর বাইরে আমরা জানি যে আমাদের এখানে কয়েকটা ইম্পর্টেন্ট অর্গানস আছে, যেমন একটা হচ্ছে কি থাইরয়েড সোয়েলিং। আমরা গতদিন কি করছিলাম, আমরা থাইরয়েড সোয়েলিং নিয়ে কিন্তু একটু কথা বলছিলাম। ওখানে স্পেশালি কি ছিল আপনাদের মনে আছে, আমি যদি একটু হাইলাইট করাই দিই, যে থাইরোগ্লোসাল সিস্ট আর ডারময়েড, এই দুইটার পার্থক্য কিন্তু আমরা মেনলি জানতে চাচ্ছিলাম। থাইরোগ্লোসাল সিস্ট ভার্সেস ডারময়েড, এটা আমরা গত দিনের ক্লাসে ডিসকাস করে আসছি। তো এটা নিয়ে আমরা খুব বেশি বলবো না, আমি খালি একটু মাথায় আপনাদেরকে মনে করাই দিতে চাই যে থাইরয়েড সোয়েলিং হলে আপনারা জানেন যে এটা আমরা কিভাবে বুঝবো যে এটা থাইরয়েড সোয়েলিং কিনা। থাইরয়েড সোয়েলিং এর ক্যারেক্টারিস্টিক সাইন হচ্ছে যে যখন আমরা ঢোক গিলবো, মানে আমরা সোয়ালো করব, তখন এটা কি হয়, এটার আপওয়ার্ড মুভমেন্ট হবে, তাই না? আপওয়ার্ড মুভমেন্ট হবে ডিউরিং সোয়ালোইং, আপওয়ার্ড মুভমেন্ট ডিউরিং সোয়ালোইং, এটা হচ্ছে থাইরয়েড সোয়েলিং এর ক্যারেক্টারিস্টিক সাইন, তাই না? আচ্ছা, আর থাইরোগ্লোসাল সিস্টের ক্ষেত্রে কি থাকবে, এটার সাথে কিন্তু একটা এডিশনাল থাকবে। এখানে যখন আমরা সোয়ালো করি তখন যেমন এখানে একটা আপওয়ার্ড মুভমেন্ট থাকবে, তার সাথে সাথে আরেকটা ঘটনা ঘটে, সেটাকে আমরা জানি যে আমরা যদি টাং প্রোট্রুড করি, টাং প্রোট্রুড করলে কি হবে, আমরা জানি যে থাইরোগ্লোসাল সিস্ট কিন্তু মুভমেন্ট হবে, আপওয়ার্ড মুভমেন্ট হবে। কারণ আপনারা জানেন যে থাইরোগ্লোসাল সিস্টটা বেসিক্যালি যেটা হয় যে টাঙের যে ফোরামেন সিকাম ওইখান থেকেই কিন্তু নিচের দিকে নামে, এটা আপনারা জানেন, আমি জানি। আচ্ছা, তো তাহলে আমরা সহজভাবে একটু যদি বলি, যেহেতু থাইরয়েড সোয়েলিংটা নিয়ে আমরা গতদিন ডিসকাস করে আসছি, সুতরাং আমরা এটা নিয়ে এখন অত বেশি কথা বলবো না।
আমি খালি একটু মনে করে দিতে চাই যে থাইরয়েড সোয়েলিং বলতে আমরা কি বুঝি। থাইরয়েড সোয়েলিং বলতে বুঝি যে যদি কোনো সোয়েলিং আমরা দেখি যেটা মিড লাইনে আছে এবং আমরা যখন সোয়ালো করি তখন এটা আপওয়ার্ড মুভ করে, তখন আমরা ধরে নিব এটা হচ্ছে থাইরয়েড সোয়েলিং। আচ্ছা, আর থাইরোগ্লোসাল সিস্ট যখন আমরা বুঝবো, থাইরোগ্লোসাল সিস্টের হচ্ছে একটা এডিশনাল ফিচার আছে। এডিশনাল ফিচারটা হচ্ছে যে যখন আমরা টাং প্রোট্রুড করব তখন এটা কি হবে, আপওয়ার্ড মুভমেন্ট হবে। তার মানে কি হচ্ছে দেখেন, থাইরয়েড সোয়েলিং যদি হয় শুধুমাত্র সোয়ালোইং এর সময় আপওয়ার্ড মুভমেন্ট হবে, বাট থাইরোগ্লোসাল সিস্ট যখন হয় তখন সেটা একই সাথে সোয়ালোইং এর সময় যেমন হচ্ছে আপওয়ার্ড মুভমেন্ট হবে, ঠিক একই রকম ভাবে যখন আমরা টাং প্রোট্রুড করব তখনও কিন্তু এটা আপওয়ার্ড মুভমেন্ট হবে। আচ্ছা, আর এর বাইরে আমরা গতদিন ডিসকাস করে আসছিলাম থাইরোগ্লোসাল সিস্ট এবং ডারময়েডের যে ডিফারেন্স গুলি কি কি সেগুলি নিয়ে আমরা ডিসকাস করছিলাম, স্পেশালি যে কোনটা সুপ্রাহাইয়েড কোনটা ইনফ্রাহাইয়েড, সুপ্রাহাইয়েড কোনটা ইনফ্রাহাইয়েড, এগুলি আমরা গত ক্লাসে ডিসকাস করে আসছি, আজকে এটা আমি আর ডিসকাস করছি না। এরপরে হচ্ছে আমাদের জন্য যেটা কমন দুইটা ইনফরমেশন, একটা নতুন ধারণা আপনাদের, একটা হচ্ছে কি ফ্যারিঞ্জিয়াল পাউচ এবং আরেকটা ছিল কি ব্রাকিয়াল সিস্ট। এই দুইটা সম্পর্কে আপনাদের একটু ধারণা থাকতে হবে, এই দুইটা কিন্তু পরীক্ষার জন্য মোটামুটি ইম্পর্টেন্ট। আচ্ছা, ফ্যারিঞ্জিয়াল পাউচ এবং ব্রাকিয়াল সিস্ট এই দুইটা বেসিক্যালি হচ্ছে যে কি হয়, এই দুইটা আসলে জিনিসটা কি। ফ্যারিঞ্জিয়াল পাউচ জিনিসটা হচ্ছে যে আমরা বুঝতে পারছি যে নাম শুনে যেটা কি ডেফিনেটলি যেহেতু এখানে ফ্যারিংস আছে তার মানে এটা ফ্যারিংস থেকে আসবে, তাই না, ফ্যারিঞ্জিয়াল পাউচ। আচ্ছা, এখন ফ্যারিংস এর ক্ষেত্রে আমরা জানি যে এখানে তিন ধরনের মাসল আছে, তাই না, একটা হচ্ছে কি সুপিরিয়র কনস্ট্রিক্টর, তারপর হচ্ছে মিডল কনস্ট্রিক্টর আর ইনফেরিয়র কনস্ট্রিক্টর মাসল, তাই না, ফ্যারিংস এর ক্ষেত্রে। আমাদের যে এই যে ফ্যারিঞ্জিয়াল পাউচ, এই ফ্যারিঞ্জিয়াল পাউচটা বেসিক্যালি কি হয়, এখানে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের যে ফ্যারিংসটা থাকে, এই ফ্যারিংসটা আমরা যদি এটা একটু একটা সিম্পল ডায়াগ্রাম দিয়ে আঁকার চেষ্টা করি, যে এটা যদি হচ্ছে যে আমাদের ভয়েস বক্স হয়, মানে হচ্ছে কি যেটা হচ্ছে যে আমাদের ল্যারিংস, তারপর এটা হচ্ছে আমাদের ট্রাকিয়া। আচ্ছা, আর এইখানে কি, এইখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের এটার পিছনে আমাদের ফ্যারিংস। এখানে যেটা হয় যে ল্যারিংসের যে লেভেলটা, অর্থাৎ এই যে জাস্ট এই বরাবর, এখানে কি হয়, এখানে হচ্ছে যে আমাদের একটা আউট পাউচিং থাকে। আউট পাউচিংটা কি হয়, বেসিক্যালি যেটা হয় যে আমাদের যে ইনফেরিয়র কনস্ট্রিক্টর মাসল, এটার যে আমাদের যে ইনফেরিয়র কনস্ট্রিক্টর মাসল, এটার যে মাসলটা, এই মাসল ফাইবারগুলো উইকনেসের কারণে কি হয়, এই জায়গা থেকে হচ্ছে যে আমাদের একটা আউট পাউচিং তৈরি হয়, এটাকে আমরা বলি কি ফ্যারিঞ্জিয়াল পাউচ। তাহলে এটা হোপফুলি আপনারা বুঝতে পারছেন। আমি আরেকটু সহজভাবে যদি বলি যে ফ্যারিঞ্জিয়াল পাউচ নাম শুনেই বোঝা যাচ্ছে যে এটা ফ্যারিংস থেকে অ্যারাইজ করে। এখানে কি হয় যে ল্যারিংসের লেভেলে আমাদের ফ্যারিংসের যে মাসল এইটা একটু উইক থাকতে পারে, স্পেশালি এটাকে বলা হয় যে থাইরোফ্যারিঞ্জিয়াস এন্ড পিকোফ্যারিঞ্জিয়াস মাসল, যে এই দুইটার মধ্যে দিয়ে এরা কি করে, এরা হচ্ছে যে হার্নিয়েট করে আসে বা এটা একটা পাউচ তৈরি হয়। এই পাউচটাকে আমরা বলি হচ্ছে ফ্যারিঞ্জিয়াল পাউচ। এই পাউচ থাকলে অসুবিধা কি, এটার যেটা অসুবিধা সেটা হচ্ছে যে এখানে একটা সোয়েলিং থাকে। তবে একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, সেটা হচ্ছে এখানকার যে সোয়েলিংটা, এই সোয়েলিংটা কিন্তু যেহেতু এটা হচ্ছে কোথায় থাকে দেখেন, এটা হচ্ছে পোস্টেরিয়র এবং মিডিয়ালি থাকে, তাই না, তার মানে এই সোয়েলিংটা কিন্তু সহজে বোঝা যাবে না, বাট কখনো কখনো কি হয়, এটা কিন্তু হচ্ছে যে বোঝা যেতে পারে। ফ্যারিঞ্জিয়াল পাউচ হলে যেটা হয় যে এইখানে যেহেতু খাবার দাবার সব হচ্ছে যে রয়ে যায়, এখান থেকে যেহেতু কোনো কিছু বের হতে পারে না, ফলে এখানে যেটা হয় যে এই যে ফ্যারিঞ্জিয়াল পাউচের যারা রোগী তাদের কোনো সোয়েলিং থাকুক বা না থাকুক, এদের ক্ষেত্রে একটা জিনিস হয় সেটা হচ্ছে কি যে এদের হ্যালিটোসিস থাকে। এই জায়গাটা যেহেতু কন্টিনিউয়াসলি ফুড পার্টিকেল রয়ে যায়, এখানে হচ্ছে যে কিন্তু ব্যাকটেরিয়াল ডিগ্রেডেশন হয়ে এখানে হচ্ছে একটা কন্টিনিউয়াস একটা বাজে দুর্গন্ধ থাকে। এইটা হচ্ছে যে একটা এদের হলমার্ক। এটা হচ্ছে যে আমরা যখন কোনো কোশ্চেন সলভ করব তখন এই জিনিসটা কিন্তু আপনাকে খুঁজতে হবে যে হ্যালিটোসিসের কথা বলে কিনা বা মুখের দুর্গন্ধের কথা বলে কিনা, এটা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট ক্লু। আর কি হয়, এখানে যেটা হয় যে এটা থাকার কারণে এখানে ডিসফ্যাজিয়া হতে পারে। তারপরে কি হতে পারে, যেহেতু এই জায়গাটা ময়লা জমে থাকতেছে, সুতরাং কি হয় পোস্চুরাল কারণে কি হতে পারে, এটা যদি হচ্ছে বের হয়ে আসে তখন কি হয়, এটা কিন্তু অ্যাসপিরেশন হতে পারে। অ্যাসপিরেশন হয়ে কিন্তু আবার কি হতে পারে, সাথে ক্রনিক কফও ডেভেলপ করতে পারে। এই জিনিসটাকে বলা হচ্ছে যে ফ্যারিঞ্জিয়াল পাউচ। তাহলে একদম সহজভাবে ফ্যারিঞ্জিয়াল পাউচটা কি, ফ্যারিঞ্জিয়াল পাউচটা হচ্ছে একটা হার্নিয়েশন। কিসের হার্নিয়েশন, কার মধ্যে, ফ্যারিংস থেকে হার্নিয়েশনটা তৈরি হবে অ্যাট দ্য লেভেল অফ দি ল্যারিংস, তাই না। এবং এখানে কি হবে, এখানে হচ্ছে যে আমরা কোন দুইটা মাসলের মধ্যেই
হার্নিয়েশনটা পাই, আমরা পাই হচ্ছে থাইরোফ্যারেঞ্জিয়াস এবং ক্রিকোফ্যারেঞ্জিয়াস মাসলের মধ্যে। এবং এটা অসুবিধাটা কি হয়, এখানে প্রচুর দুর্গন্ধ থাকে, হ্যালিটোসিস থাকে, ডিসফ্যাজিয়া থাকে, অ্যাসপিরেশন হতে পারে, ক্রনিক কফ হতে পারে। এই গেল হচ্ছে আমাদের ফ্যারিঞ্জিয়াল পাউচ। এন্ড ফ্যারিঞ্জিয়াল পাউচটা ইউজুয়ালি কোন এজে প্রেজেন্ট করে? ফ্যারিঞ্জিয়াল পাউচটা বলা হয় এটা হচ্ছে যে ইউজুয়ালি ওল্ডার এজে, এবং মোস্ট কমন হচ্ছে কাদের মধ্যে? ইন কেস অফ মেল। তাহলে ওল্ডার মেলের ক্ষেত্রে ফ্যারিঞ্জিয়াল পাউচটা হচ্ছে সব থেকে বেশি। এটা হচ্ছে তাহলে ফ্যারিঞ্জিয়াল পাউচের হচ্ছে একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স আছে। আর ব্রাঙ্কিয়াল সিস্টটা কি? ব্রাঙ্কিয়াল সিস্টে আমরা আগেই দিন বলছিলাম অল্প, যে যেটা হয় যেটা হচ্ছে যে আমাদের যে ফেশিয়াল মাসলগুলি এবং হচ্ছে যে স্ট্রাকচারগুলি, হেড নেকের স্ট্রাকচারগুলি, এগুলো কি হয়? এটা হচ্ছে যে ফ্যারিঞ্জিয়াল পাউচ এবং ক্লেফট থেকে কিন্তু তৈরি হয়, তাই না? আমাদের জানি আমাদের টোটাল কয়টা ছিল? টোটাল 6টা ফ্যারিঞ্জিয়াল পাউচ এবং ক্লেফট থাকে। আমি এখানে যদিও 4টা আঁকছি, বাট মোট 6টা থাকে। তো এই যে ফ্যারিঞ্জিয়াল ক্লেফটগুলি, এগুলি নিজে থেকে বুঝে যায় বা বন্ধ হয়ে যায়, বাট যদি কোনো কারণে এটা ফেল করে, অবলিটারেট করতে না পারে, তখন যেটা হয় যে এখানে হচ্ছে যে একটা সিস্ট তৈরি হয়। এবং এই যে একটু আগে যেটা দেখছিলাম আমরা, যে ফ্যারিঞ্জিয়াল পাউচটা, এটা যেহেতু পোস্টেরিয়র এবং মিডিয়ালি ছিল, তাই না? পোস্টেরো মিডিয়াল ছিল, এরা কিন্তু পোস্টেরো মিডিয়াল হয় না। এদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে এরা কিন্তু এটা ল্যাটারালি থাকে। এবং এই কারণে আগের বার ফ্যারিঞ্জিয়াল পাউচ যেমন সহজে আমরা বাইরে থেকে নাও দেখতে পারি, অনেক বড় না হলে সাধারণত দেখা যায় না, ব্রাকিয়াল সিস্ট কিন্তু আমরা বাইরে থেকে দেখতে পাবো। এবং ব্রাকিয়াল সিস্ট এটা যেটা করে সেটা হচ্ছে যে এদের যেটা স্পেশাল আর কি, সেটা হচ্ছে যে এরা কিন্তু যেহেতু সিস্ট, তার মানে আমরা বুঝতে পারতেছি যে এটা কি হবে, এটা কিন্তু হচ্ছে যে একটা সিস্টিক একটা স্ট্রাকচার থাকবে, একটা সফট ফিলিং থাকবে। এবং এখানে আরেকটা জিনিস একটু আমি মনে করাই দিই, যে আমাদের যেটা হচ্ছে যে এই যে ওল্ডার মেন, এটা যেটা ছিল ব্রাকিয়াল সিস্ট, কিন্তু হচ্ছে যে ইউজুয়ালি আর্লি চাইল্ডহুডে প্রেজেন্ট করে। এটা হচ্ছে যেটার একটা ইম্পর্টেন্ট, আর্লি চাইল্ডহুড। আচ্ছা, তাহলে আমরা যদি একটু সামারাইজ করি যে ব্রাকিয়াল সিস্টটা কি। ব্রাকিয়াল সিস্টটা হচ্ছে যেটা হয় যে এক নাম্বার কথা আমরা বললাম যে ফ্যারিঞ্জিয়াল পাউচটা সাধারণত ওল্ডার মেলের ক্ষেত্রে হয়, বাট আমরা দেখলাম যে আমাদের যে ব্রাকিয়াল সিস্ট সেটা হচ্ছে আর্লি চাইল্ডহুডে এটা প্রেজেন্ট করে। আর কি বললাম আমরা, যে এটা হচ্ছে একদম পোস্টেরিয়রে হচ্ছে একটা সোয়েলিং থাকে, বাট ব্রাকিয়াল সিস্টটা কি একটা ল্যাটারাল সোয়েলিং থাকে। এবং ইউজুয়ালি কার মধ্যে থাকে? স্টার্নোক্লিডোমাস্টাইড মাসল এবং হচ্ছে যে আপনার ফ্যারিংসের মধ্যে এটা ডেভেলপ করে। আচ্ছা, আর এটা হচ্ছে কি যে ফ্যারিঞ্জিয়াল পাউচটা তো যেহেতু সোয়েলিংটা খুব বেশি পাওয়া যায় না, বাট এটার ক্ষেত্রে কি আমরা হচ্ছে যে বেশ কিছু সিমটম পাবো। যেমন একটা কি, যে এখানে হচ্ছে যে হ্যালিটোসিস থাকে, তারপরে হচ্ছে যে হ্যালিটোসিস থাকে, তারপর ক্রনিক কফ থাকে, অ্যাসপিরেশন থাকতে পারে। বাট ইন কেস অফ ব্রাকিয়াল সিস্টের ক্ষেত্রে কি আমরা এখানে হচ্ছে যে একটা মাসই পাবো। এবং এটার থেকেও যেটা হয়, যেটার ক্ষেত্রে অনেক সময় ইনফেকশন হতে পারে, সিস থেকে ফিস্টুলা ডেভেলপ করতে পারে। বাট মেইনলি এটা যেটা হয়, যেটা হচ্ছে মাস আকারে প্রেজেন্ট করে। যেহেতু মাসটা ডিরেক্ট দেখা যায়, এই কারণে এটা যখন প্রেজেন্টেশনটা থাকে, ব্রাকিয়াল সিস্টটা মাস হিসেবে প্রেজেন্ট করে। বাট ফ্যারিঞ্জিয়াল পাউচটা বেসিক্যালি এটার অন্যান্য যে ফিচারগুলি, দুর্গন্ধ, তারপর হচ্ছে যে ডিসফ্যাজিয়া, এগুলি নিয়ে বেশি প্রেজেন্ট করে। তাহলে এইটা হচ্ছে যে একটা ইম্পর্টেন্ট ফিচার। এন্ড এখানে পরীক্ষার হলে আমাদের জন্য যেটা একটা ইম্পর্টেন্ট আর কি, যে এই ব্রাকিয়াল সিস্ট যখন আমরা অপারেশন করব, তখন এই ব্রাকিয়াল সিস্টটা অপারেশনের সময় যেটা হয়, যে বেশ কিছু নার্ভ হচ্ছে রিস্কে থাকে। এই নার্ভগুলি কি কি, এই নামগুলি আমরা আমাদের ইএমআরসিএস এর মধ্যেও আছে, আমরা আমাদের নোটসের মধ্যে দিয়ে রেখেছি। এটা একটু খেয়াল করে দেখতে হবে যে কোন কোন নার্ভ ব্রাকিয়াল সিস্টের অপারেশনের সময় হচ্ছে বেশি রিস্কে থাকে, ড্যামেজের রিস্কে থাকে। এই কয়েকটা জিনিস আমাদের জন্য এখানে ইম্পর্টেন্ট। তাহলে নেক লাম্প থেকে এই কিছু ইনফরমেশন আমাদের জানা লাগবে। এর বাইরে আরো বেশ কিছু নেক লাম্প আছে, যেমন সিস্টিক হাইগ্রোমার কথা আমরা জানি, এটা আমরা গতদিন ডিসকাস করে আসছি, এই কারণে আমরা আজকে এটা ডিসকাস করলাম না। তাহলে এই মোটামুটি নেক লাম্প। তাহলে আগের দিন এবং আজকে মিলাই কিন্তু বেশ কিছু নেক লাম্প নিয়ে কথা হয়েছে। এগুলি একটু ভালো করে কোনটার সাথে কি পার্থক্য হাইলাইট করে দেওয়া আছে, তারপর আপনারা ভালোভাবে একটু দেখবেন। আচ্ছা, এবার হচ্ছে যে আমরা আসি হচ্ছে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, আমরা যেহেতু হেড অ্যান্ড নেক করছি, সুতরাং আমরা জানি যে আমাদের মেইনলি তিনটা গ্ল্যান্ড, একটা হচ্ছে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড এবং হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড। এই তিনটা গ্ল্যান্ড কিন্তু আমাদের জন্য জরুরি। বাট স্পেশালি ইএমআরসিএস যেটা হয়, যে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড থেকে ওইভাবে তেমন কোনো ডিজিজ রিলেটেড প্রশ্ন আসে না, মেইনলি আসে হচ্ছে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড এবং প্যারোটিড গ্ল্যান্ড থেকে।
আমরা এটা নিয়ে একটু ব্রিফলি জানবো। প্রথমটা যদি আমরা আসি যে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড যেটা যেটা কি করে এটা আমরা জানি, যেটা হচ্ছে যে স্যালাইভা সিক্রেট করে, এবং স্যালাইভার অ্যামাউন্ট আপনারা জানেন, এটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবং এই যে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, এদের যে স্যালাইভাটা, এটা কিন্তু একটা বৈশিষ্ট্য আছে, সেটা কি, এটা হচ্ছে যে সেরোমিউসিনাস, অর্থাৎ একই সাথে এখানে সেরাস কম্পোনেন্টও থাকে, মিউসিনাস কম্পোনেন্টও কিন্তু থাকে। এখন পরীক্ষার জন্য যেটা ইম্পর্টেন্ট আর কি, যে আমরা জানি যে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, এদের ক্ষেত্রে কি, এটা হচ্ছে মেইনলি প্যারাসিম্প্যাথেটিক এবং সিম্প্যাথেটিক নার্ভ ফাইবার এদের সিক্রেশনটা নিয়ন্ত্রণ করে। তো সেরাস যে পার্টটা, এই সেরাস পার্টটা সিক্রেশনের জন্য দায়ী হচ্ছে মেইনলি প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। অর্থাৎ প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যখন অ্যাক্টিভেটেড হবে তখন কি হবে, সেরাস সিক্রেশনটা বাড়বে। আর সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যখন অ্যাক্টিভেটেড হবে তখন কি হবে, মিউসিনাস সিক্রেশনটা কিন্তু বাড়বে। এইটা একটু আপনাদের মাথায় রাখতে হবে। তাহলে সহজভাবে যদি বলি যে স্যালাইভা সিক্রেশনটা বেসিক্যালি কি হচ্ছে, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের যে স্যালাইভা, এটা হচ্ছে সেরোমিউসিনাস, অর্থাৎ এখানে সেরাস কম্পোনেন্টও থাকে, মিউসিনাস কম্পোনেন্টও থাকে। প্যারাসিম্প্যাথেটিক নার্ভ যদি অ্যাক্টিভেটেড হয় তাহলে মেইনলি সেরাস হয়, আর সিম্প্যাথিক নার্ভ যদি অ্যাক্টিভেটেড হয় তাহলে মেইনলি মিউসিনাস হয়। এটা আপনারা খেয়াল রাখবেন। এখন সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডে আমাদের কি কি ডিজিজ আছে? একটা ইম্পর্টেন্ট ডিজিজ হচ্ছে সিয়ালোলিথিয়াসিস। আমাদের ইউরোলজিতে যেমন হচ্ছে যে অনেক সিয়ালোলিথিয়াসিস, সরি একটু প্রবলেম হচ্ছে। সিয়ালোলিথিয়াসিসটা কি, এটা হচ্ছে যে আমরা জানি যে আমাদের যে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের কি থাকে, একটা ডাক্ট থাকে, তাই না? এই ডাক্টের নাম কি আমরা জানি, ওয়ার্টন ডাক্ট বলে এটাকে। আচ্ছা, এই যে ডাক্টটা, এই ডাক্ট অনেক সময় কি হয়, এই ডাক্টে হচ্ছে যে পাথর হয়, স্টোন হয়। এই যে স্টোন, স্যালিভারি গ্ল্যান্ডের যে স্টোন, এটাকেই বলা হচ্ছে কি, সিয়ালোলিথিয়াসিস। এখন কথা হচ্ছে যে সিয়ালোলিথিয়াসিস যে ব্যাপারটা, অর্থাৎ যে স্যালিভারি গ্ল্যান্ডের যে পাথরগুলি, এটা কি শুধুমাত্র সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডে হয় কিনা? উত্তর হচ্ছে না, এটা সব গ্ল্যান্ডেই হতে পারে, অর্থাৎ সাবম্যান্ডিবুলারেও হতে পারে, সাবলিঙ্গুয়ালও হতে পারে, প্যারোটিডেও হতে পারে। বাট এই যে যত সিয়ালোলিথিয়াসিস হয়, এটার 80%ই হয় কোথায়, হয় হচ্ছে আমাদের সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডে। এই কারণে বেসিক্যালি এটাকে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের ডিজিজ হিসেবে ধরা হয়। তাহলে আমরা জানলাম সিয়ালোলিথিয়াসিস হচ্ছে স্যালিভারি গ্ল্যান্ডের ক্যালকুলি। স্যালিভারি গ্ল্যান্ডের ক্যালকুলি তিনটা গ্ল্যান্ডেই হতে পারে, বাট 80%ই হয় সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডে। এবং সমস্যা কি হবে, এখানে যেটা হয় যে সব পাথরের ক্ষেত্রে যা হয় যে প্রচুর কলিকি ব্যথা, পেইন হবে, তাই না? এখানে সেম অবস্থা, এখানে হচ্ছে যে প্রচুর ব্যথা হবে। এখন এইরকম যদি আপনি সাসপেক্ট করেন, তাহলে আপনি কিভাবে এটাকে ডায়াগনোসিস কনফার্ম করতে পারেন? ডায়াগনোসিস কনফার্ম করার জন্য আপনি কি করতে হবে, আপনাকে করতে হবে সিয়ালোগ্রাফি। সিয়ালোগ্রাফি কি, এটা আর কিছুই না, এটা হচ্ছে ডাক্টে আপনাকে হচ্ছে যে ডাই দিয়ে এই ডাকটা এক্স রে করে দেখতে হবে, এটাকে বলা হয় কি, সিয়ালোগ্রাফি। তাহলে আপনি ইউজুয়ালি কি হয় যে পুরা ডাক্ট জুড়ে যদি ডাই চলে যায়, তার মানে কি, আপনি বুঝতে পারছেন যে ডাকটা ওকে আছে, প্যাটেন্ট আছে, ডাকটে কোনো কিছু নাই। বাট কোনো জায়গাতে যদি আপনি দেখেন ফিলিং ডিফেক্ট আছে, ডাইটা ডাক্টের কোনো একটা জায়গাতে পাওয়া যাচ্ছে না, তার মানে আপনার বুঝতে হবে যে ওখানে কিছু একটা আছে, এবং মোস্ট লাইকলি এটা কি, সিয়ালোলিথিয়াসিস। এখন এটার ট্রিটমেন্ট কি করবেন? ট্রিটমেন্ট হচ্ছে যে যদি দেখেন যে আপনি হাতে স্টোনটা পাচ্ছেন এবং এটা ডাক্টের মধ্যে আছে বলে আপনার কাছে মনে হচ্ছে, ওয়ার্টন ডাক্টের মধ্যে আছে, তাহলে আপনি কি করতে পারেন, আপনি জাস্ট এখান থেকে এটাকে রিমুভ করে ফেলতে পারেন, স্টোনটা রিমুভ করে ফেলতে পারেন। বাট মোস্ট কেসেসে যেটা হয় যে হচ্ছে যে এইটা করা যায় না, কারণ হচ্ছে যে স্টোনটা অনেকদিন আনডায়াগনোজ থাকে এবং অনেকগুলো স্টোন থাকে এবং রিকারেন্ট ইনফেকশন হয়ে যেটা হয়, অনেক ফাইব্রোসিস হয়ে যায়। ফলে আলটিমেটলি কি করতে হয়, তখন হচ্ছে পুরো গ্ল্যান্ডটাকেই কেটে ফেলতে হয়, গ্ল্যান্ড এক্সিশন করা লাগতে পারে। তাহলে আমরা সিয়ালোলিথিয়াসিসটা পেয়ে গেলাম এক নম্বর সহজভাবে, যে তিনটা ডাকতেই অর্গানে এটা হতে পারে, বাট 80% হয় আমাদের সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডে। সিমটম হচ্ছে কলিকি পেন, ডায়াগনোসিস করব সিয়ালোগ্রাফি দিয়ে, ট্রিটমেন্ট হচ্ছে রিমুভ করব যদি হাতে পাই ওয়ার্টন ডাক থেকে, আর মোস্ট লাইকলি কি লাগবে, গ্ল্যান্ড এক্সিশন করতে হবে, কারণ সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে এটা হাতে পাওয়া যায় না। তাহলে এই গেল হচ্ছে আমাদের সিয়ালোলিথিয়াসিস। এরপরে কি হতে পারে, এখানে এখানে ইনফেকশন হতে পারে, এটাকে বলে কি, সিয়ালোডেনাইটিস। এই যে দেখেন, এটা কিন্তু এখন আবার একটা মাইক্রোবায়োলজির প্রশ্ন চলে আসলো। সিয়ালোডেনাইটিসের জন্য সব থেকে ইম্পর্টেন্ট কজটিভ অর্গানিজম কে? এটা হচ্ছে স্ট্যাফিলোকক্কাস অরিয়াস।
স্টাফিলোকোকাস অরিয়াস হচ্ছে সিয়ালোডেনাইটিস এর জন্য দায়ী। আচ্ছা, এখানে কি হবে, এখানে আপনি কিভাবে বুঝবেন এই এক্সেম যে হচ্ছে যে মুখের এই জায়গাটা লাল হয়ে থাকবে, প্রচুর ব্যথা থাকবে, এবং যদি আপনি ওরাল ক্যাভিটি এক্সামিন করেন তাহলে কি হতে পারে, আপনি ডাক্তার গোড়া থেকে পাস দেখতে পারেন। এবং এটা যেটা হয় যে এটা হচ্ছে যে খুব কিন্তু রিস্কি জিনিস, কারণ হচ্ছে যে সাবম্যান্ডিবুলার অ্যাবসেস যদি ডেভেলপ করে ফেলে সিয়ালোডেনাইটিস থেকে, তার মানে কিন্তু হচ্ছে এটা স্প্রিড করবে, এবং আমাদের ফেসে যে অনেকগুলি ফাশাল স্পেস থাকে এগুলি দিয়ে কিন্তু এটা স্প্রিড করে ইভেন এটা এয়ারওয়ে পর্যন্ত কিন্তু চলে যেতে পারে। তার মানে সিয়ালোডেনাইটিস যদি ইনিশিয়ালি ধরা পড়ে, প্রথমত আপনাকে অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে, আর যদি এটা অ্যাবসেস হয়ে যায় তাহলে তাদেরকে ড্রেন করতে হবে। এটা খুব বেশি আমাদের জানার প্রয়োজন নাই। আমাদের জন্য মোস্টলি ইম্পর্টেন্ট হচ্ছে সিয়ালোডেনাইটিসটা হবে কি জন্য, এটা হবে হচ্ছে যে স্টাফিলোকোকাস অরিয়াসের জন্য। এরপরে যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সাবম্যান্ডিবুলার টিউমার। সাবম্যান্ডিবুলার টিউমার, এখন এইখানে আপনাদের মনে আছে আমরা প্যানক্রিয়াটিক এন্ডোক্রাইন টিউমার করার সময় আপনাদের মনে আছে কি কিরকম ছিল, যে যদি হচ্ছে আইলেট সেল টিউমার হয় মানে ইনসুলিনোমা হয়, ইনসুলিনোমা গুলি কিন্তু ছিল মোস্টলি বিনাইন, বাট গ্লুকাগোনোমা যেগুলি ছিল, গ্লুকাগন যেগুলি বেশি সিক্রেট হয় সেগুলো কিন্তু মোস্টলি ম্যালিগনেন্ট ছিল। ঠিক একই রকম ভাবে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড এবং প্যারোটিড গ্ল্যান্ডের ক্ষেত্রে কিন্তু একই অবস্থা, যে প্যারোটিড গ্ল্যান্ডের যে টিউমারগুলি হয় এগুলি মোস্টলি বিনাইন, বাট সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের যে টিউমারগুলি এগুলি কিন্তু মোস্টলি ম্যালিগনেন্ট হয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বলা হয়েছে কি যে সাবম্যান্ডিবুলার টিউমার যেগুলি ডেভেলপ করে এগুলির 50% বা তার বেশি কি হবে, এগুলি হচ্ছে যে ম্যালিগনেন্ট হবে। তার মানে আপনি বুঝে গেলেন কিন্তু যে আপনাকে কি করতে হবে, যেহেতু এটার ম্যালিগনেন্সির চান্স অনেক বেশি, তার মানে সাবম্যান্ডিবুলার টিউমার প্রেফারেবলি আপনার কি করা উচিত, এক্সিশন করে ফেলা উচিত, কারণ এটা থেকে আজও কালক ম্যালিগনেন্সি হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। তো এটা তার আগে আমরা ডায়াগনোসিসের জন্য কি করতে পারি, এখানে একটা জিনিস মাথায় রাখবেন, যে আপনাদেরকে আমি আবার মনে করাই দিতে চাই, যে ব্রেস্টের জন্য যখন আমরা কোনো ডিজিজ ডায়াগনোসিস করতে চাই তখন আমাদের প্রেফারেন্স কি ছিল, এফএনএসি থেকে আমাদের জন্য প্রেফারেন্স ছিল কিন্তু কোর বায়োপসি বা এক্সিশন বায়োপসি, তাই না? এটা খেয়াল করে শোনেন। বাট আমরা যখন এক্সিলার জন্য ডায়াগনোসিস করছিলাম, এক্সিলাতে কোনো লিম্ফ নোড পাচ্ছিলাম, তখন কিন্তু আমরা এফএনএসি করছিলাম। আর ব্রেস্টের কোনো লেশন লাম্পের ক্ষেত্রে আমাদের কিন্তু প্রায়োরিটি কি ছিল, আমাদের কিন্তু প্রায়োরিটি ছিল বায়োপসি। বাট এক্সিলার ডিজিজের জন্য কিন্তু আমাদের প্রায়োরিটি ছিল এফএনএসি। প্যারোটিড গ্ল্যান্ড এবং সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড দুই জায়গাতে আমরা তেমন একটা বায়োপসি করি না, আমাদের কিন্তু প্রেফারেন্স হচ্ছে কি এফএনএসি করা। ঠিক একই রকম ভাবে থাইরয়েড যখন পড়ছেন, থাইরয়েডও আপনাদের একটু মনে করে দিতে যে আমাদের কিন্তু প্রেফারেন্স ছিল এফএনএসি করা। ঠিক একই রকম ভাবে সাবম্যান্ডিবুলার টিউমারের ক্ষেত্রে আমাদের প্রায়োরিটি কি, যে ডিরেক্টর আমরা কেটে ফেলবো না, আমরা যেটা করতে পারি আমরা এফএনএসি করতে পারি, তারপর সিটি এমআরআই করে আমরা স্টেজিং করতে পারি, তারপরে আমরা কি করব, তারপর যদি দেখি যেটা খারাপ আমরা সেক্ষেত্রে এক্সিশন করে ফেলে দিতে পারি। বাট ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে সাবম্যান্ডিবুলার টিউমার মোস্টলি ম্যালিগন্যান্ট, এই কারণে আপনার এটা ম্যানেজ করার ক্ষেত্রে ইউজুয়ালি যেটা করতে হয় যে আমাদেরকে এক্সিশনই করতে হয়। এই তিনটা গেল হচ্ছে যে আমাদের সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের ডিজিজ। এবার আমরা আসি একটু প্যারোটিড গ্ল্যান্ড। প্যারোটিড গ্ল্যান্ডেও বেশ কিছু ডিজিজ আছে, বাট প্রথমে আমরা বলে ফেলছি যে প্যারোটিড গ্ল্যান্ড কি, যে এখানে যে নিওপ্লাজমগুলি থাকে এগুলি কি, এগুলি হচ্ছে আপ টু 80% পর্যন্ত এরা হচ্ছে বিনাইন। সুতরাং আপনার দুশ্চিন্তার কিছু না, এগুলিকে আপনি একটু রোয়ে শুয়ে ট্রিট করলেও সমস্যা নাই। আচ্ছা, এখন কি কি বিনাইন টিউমার হয়? প্যারোটিড গ্ল্যান্ডে কিন্তু বিনাইন টিউমার যেমন হয়, ম্যালিগনেন্ট টিউমারও হয়। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু বলে রাখি, যে প্যারোটিড গ্ল্যান্ডের ডিজিজগুলি কিন্তু কি হয়, এরা হচ্ছে যে উইমেনদের ক্ষেত্রে বেশি, মেনদের থেকে উইমেনদের ক্ষেত্রে কিন্তু টোয়াইস বেশি, শুধু একজন এক্সেপশন, বাকি সবাই হচ্ছে কি উইমেনে বেশি হয়। এক্সেপশনটাকে, এটাকে বলা হচ্ছে যে ভার্থিন টিউমার। ভার্থিন টিউমার কি জিনিস আজকে আমরা একটু দেখবো। এই ভার্থিন টিউমার বলে একটা টিউমার আছে, এটা কাদের ক্ষেত্রে বেশি হয়, এটা কিন্তু হচ্ছে মেলের ক্ষেত্রে বেশি হয়, বাট বাকি সবগুলি কি, বাকি সবগুলি হচ্ছে উইমেনদের ক্ষেত্রে বেশি কমন। এখন বিনাইন টিউমারগুলির মধ্যে চারজন খুব ইম্পর্টেন্ট, একটা যেটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি প্লিওমরফিক অ্যাডেনোমা। এটা হচ্ছে সব থেকে কমন টিউমার অফ প্যারোটিড গ্ল্যান্ড, এবং এটার হচ্ছে কি, এটা হচ্ছে যে এটার যেটা আর কি, যে এটা কিন্তু খুব স্লো গ্রোয়িং হয়, একদম আস্তে আস্তে বড় হয়। তারপরে হচ্ছে যেটা হয়, যেটা লোবিউলার হয়, এবং ইউজুয়ালি এটার কিন্তু কোনো ক্যাপসুল থাকে না, অর্থাৎ এটা কিন্তু ক্যাপসুলেটেড থাকে না। আচ্ছা, এবং এটার যেটা স্পেশাল সেটা হচ্ছে এটা হিস্টোপ্যাথোলজি। এটার হিস্টোপ্যাথোলজি থেকে একটা নাম আছে, এটাকে বলা হয় কি ক্লাসিক বাইফেজিক অ্যাপিয়ারেন্স। বাইফেজিক বলতে কি বোঝায়? বাইফেজিক বলতে মেইনলি বোঝায় যেটা, যে
প্লিওমরফিক অ্যাডেনোমা, তাই না? প্লিও মানে কি? প্লিও মানে হচ্ছে যে এখানে ডিফারেন্ট টাইপ অফ টিস্যু কিন্তু থাকার কথা। প্লিও মানে হচ্ছে যে একের অধিক টিস্যু এখানে থাকার কথা, তাই না? এটাকেই হচ্ছে বলে হচ্ছে যে প্লিওমরফিক অ্যাডেনোমা। তো এখানে বাইফেজিক অ্যাপিয়ারেন্স বলতে কি বোঝাচ্ছে? আমরা জানি যে যে কোনো গ্ল্যান্ডে কি থাকে? স্ট্রোমা থাকে, তাই না? তারপরে কি থাকে? প্যারেনকাইমা থাকে। প্যারেনকাইমা বলতে বেসিক্যালি কি বোঝায়? প্যারেনকাইমা বলতে কিন্তু বেসিক্যালি ডাক্ট বোঝায়। ডাক্টের মধ্যে কি থাকে আমরা জানি? এপিথেলিয়াল এবং মায়োএপিথেলিয়াল সেল থাকে। তো এই যে প্লিওমরফিক অ্যাডেনোমা, এইখানে আমরা একই সাথে স্ট্রোমা প্লাস হচ্ছে এপিথেলিয়াল সেল দুইটা কম্পোনেন্টই পাই। এই কারণে এটাকে বলা হচ্ছে প্লিওমরফিক অ্যাডেনোমা। এবং এটা যেটা হয় যে এগুলি আমরা যখন প্লিওমরফিক অ্যাডেনোমা হবে, আমরা এটাকে ট্রিট করব কিভাবে? আমরা সুপারফিশিয়াল প্যারোটিডেক্টমি করে থাকি সাধারণত। সুপারফিশিয়াল প্যারোটিডেক্টমি মানে পুরা প্যারোটিটা আমরা ফেলবো না, যে জায়গাটা ইনভলভ ওই জায়গাটা আমরা হচ্ছে ফেলে দিব, এবং ফেসিয়াল নার্ভটাকে আমাকে মেনটেন করতে হবে। বাট যেটা হয় কখনো কখনো কিন্তু এটা রিকার করতে পারে। রিকার করতে পারে কেন? তার কারণ এটা কিন্তু ক্যাপসুলেটেড না। তো যে কোনো স্ট্রাকচার যেটা অতটা ভালো ক্যাপসুলেটেড না, সেটা কিন্তু কমপ্লিটলি ইনিউক্লিয়েট করার গ্যারান্টি দেওয়া যায় না, কারণ ক্যাপসুলেটেড না। সুতরাং আপনি এক জায়গায় কাটলেও দেখা গেল কি কিছু জায়গা কিন্তু রয়ে যেতে পারে। এই কারণে এদের ক্ষেত্রে যেটা হয় যে রিকারেন্স হওয়ার চান্স কিন্তু বাড়ে। এটা হচ্ছে যে একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আরেকটা যে এখান থেকে টিউমার হইতে পারে কিনা, প্লিওমরফিক অ্যাডেনোমা থেকে কিন্তু ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন সম্ভব। এটা আপনাকে জেনে রাখতে হবে। ম্যালিগন্যান্ট ট্রান্সফর্ম সম্ভব, একদম যে হবে না তা না, এটা উড়াই দেওয়া যায় না, এটা হতে পারে। এই কয়েকটি ইনফরমেশন আপনার জন্য ইম্পর্টেন্ট, কারণ প্যারোটিড গ্ল্যান্ডের এই বিনাইন প্লিওমরফিক অ্যাডেনোমা এটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। তাহলে প্রথম কথা এটা হচ্ছে সব থেকে কমন। 2 নাম্বার কথা হচ্ছে এটা খুব স্লো গ্রোয়িং এবং লোবিউলার থাকে, এবং এটার কোনো ক্যাপসুল থাকে না। ক্যাপসুল না থাকার কারণে কি এটা খুব ইজিলি রিকার করে। এটাতে হিস্টোলজিতে আমরা কি পাবো? আমরা ক্লাসিক বাইফেজিক অ্যাপিয়ারেন্স পাবো। বাইফেজিক মানে কি? এখানে বোথ স্ট্রোমা এবং গ্ল্যান্ডের যে এপিথেলিয়াম এই দুইটাই জিনিসই এখানে থাকে। আর কি এখান থেকে ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন কিন্তু হতে পারে। ট্রিটমেন্ট কি করব? আমরা করব হচ্ছে সুপারফিশিয়াল প্যারোটিডেক্টমি। এই গেল হচ্ছে যে আমাদের প্লিওমরফিক অ্যাডেনোমা। আচ্ছা, এরপরেরটা কি? এরপরেরটা হচ্ছে আমাদের ভার্থিন টিউমার, যেটা হচ্ছে একটা বিনাইন টিউমার। ভার্থিন টিউমারের খুব সুন্দর নাম আছে, সেটা কি বলে? প্যাপিলারি সিস্টারডেনোমা। এগুলি আপনাদের খুব কষ্ট হবে, আমারও খুব মনে রাখতে কষ্ট হইতো। ভার্থিন টিউমার, ভার্থিন টিউমার কি? এটা আমরা একটাকে পড়ে ফেলছি। এটা কাদের ক্ষেত্রে কমন? এটা হচ্ছে মেলের ক্ষেত্রে কমন। আচ্ছা, আর কি? আরেকটা যেটা, যে এটা কিন্তু যেটা হয় যে যারা স্মোকার তাদের ক্ষেত্রে কিন্তু এটা বেশি হয়। এইটা একটা কিন্তু ইম্পর্টেন্ট মজার ফ্যাক্টর আর কি। এবং এটা যেটা হয় যে এটা সাধারণত মেল, ওল্ডার মেল 6th এবং 7th ডিকেডে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু হয়। তার মানে আপনাকে যদি কোনো সিনারিওতে উল্লেখ করে দেয় যে ওল্ডার মেলে আপনি প্যারোটিড নিওপ্লাজম পাচ্ছেন যেটা স্লো গ্রোয়িং, 65-70 বছর বয়সে যেটা ডেভেলপ করেছে, তখন আপনি ধরে নেবেন যে এটা হচ্ছে ভার্থিন টিউমার। আচ্ছা, গেল এই হচ্ছে মোটামুটি ভার্থিন টিউমার ইম্পর্টেন্ট কথা। এরপরে যেটা জন্য আমাদের সেটা হচ্ছে মোনোমরফিক অ্যাডেনোমা। একটু আগে আমরা পড়ে আসছি কি? প্লিওমরফিক অ্যাডেনোমা। এবার আমরা পড়বো হচ্ছে মোনোমরফিক অ্যাডেনোমা। মোনোমরফিক অ্যাডেনোমাতে কি হবে? একটু আগে যেমন আমরা দেখছিলাম ক্লাসিক বাইফেজিক অ্যাপিয়ারেন্স, মানে কি? যে ওইখানে একই সাথে এপিথেলিয়াল সেল, মায়োএপিথেলিয়াল সেল এবং স্ট্রোমাল কম্পোনেন্ট সবগুলি কিন্তু হাইপারপ্লাসিয়া ছিল। বাট মোনোমরফিক অ্যাডেনোমাতে কি হবে? সবগুলির হবে না, যে কোনো একটা হবে। অর্থাৎ শুধু মায়োএপিথেলিয়াম বেশি হইতে পারে, অথবা এপিথেলিয়াল সেল বেশি হতে পারে, অথবা স্ট্রোমা বেশি হতে পারে, বাট সবগুলি একসাথে হবে না। এই কারণে এটাকে কি বলা হয়? এটাকে বলা হচ্ছে মোনোমরফিক অ্যাডেনোমা। আর কি প্যারোটিড গ্ল্যান্ডে বিনাইন নিওপ্লাজম আছে? আরেকটা হচ্ছে হেমানজিওমা। এখানে কি হতে পারে? হেমানজিওমা হতে পারে। হেমানজিওমা। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আমাদের 4টা ইম্পর্টেন্ট বিনাইন নিওপ্লাজম। এর মাঝখানে পরীক্ষার হলের জন্য ইম্পর্টেন্ট কোনটা? পরীক্ষার হলের জন্য আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে মেইনলি প্লিওমরফিক অ্যাডেনোমা আর ভার্থিন টিউমার। বাকি দুইটা তেমন একটা কখনোই আসে নাই। এরপরে আমরা এখন একটু দেখি হচ্ছে ম্যালিগনেন্ট নিওপ্লাজম প্যারোটিডের ক্ষেত্রে কি কি হয়। ম্যালিগনেন্ট নিওপ্লাজম বেশ কয়েকটা আছে, আপনাদের দেখে হতাশ লাগবে কারণ বেশ কঠিন কঠিন নাম। বাট এখানে সুবিধা যেটা, যে এটা পড়লে আপনার একই সাথে কি হচ্ছে এই সাবলিঙ্গাল এই আমাদের যে প্যাথোলজিরও কিন্তু বেশ কিছু জিনিসপত্র আপনার পড়া হয়ে যাচ্ছে। তো সেই জন্য এটা মোটামুটি পড়ে ফেলাই ভালো। ম্যালিগনেন্ট নিওপ্লাজম কি কি হয়? একটা হচ্ছে মিউকো এপিডার্ময়েড কার্সিনোমা। এপিডার্ময়েড কার্সিনোমা। আচ্ছা,
এটা মিউকোপিডারমাইড কার্সিনোমাটা কিন্তু অনেক কমন, সব থেকে কমন বলা যায় না, ওভাবে আসলে উল্লেখ করা নাই, বাট অ্যারাউন্ড 30% কার্সিনোমা হচ্ছে মিউকোপিডারমাইড কার্সিনোমা। এটা যেটা সেটা হচ্ছে যে এটা মেটাস্টেসিস হওয়ার চান্স অনেক কম। এটা হচ্ছে এটা একটা সুবিধা যে এটা হচ্ছে অতটা ভয়ানক না, এটা মেটাস্টেসিস কম হয়। এরপরে যেটা সব থেকে আমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যাডেনয়েড সিস্টিক কার্সিনোমা। এটা হচ্ছে খুবই কমন, এবং যেটা হয় যে এটা কিন্তু মেটাস্টেসিস হওয়ার চান্সও কিন্তু অনেক বেশি। এবং এটার আরেকটা যেটা অসুবিধা সেটা হচ্ছে যে এখানে স্কিপ লেশন থাকে। স্কিপ লেশন থাকে মানে আপনারা জানেন যে কন্টিনিউয়াস কিন্তু লেশন থাকে না। ধরেন যে হচ্ছে যে এই জায়গাটা আছে, এটা তো হচ্ছে যে যখন বড় হচ্ছে তখন কি এটা চারপাশে একসাথে বড় হওয়ার কথা, এই পুরাটা জুড়ে হচ্ছে যে টিউমারটা আছে জিনিস ওদের মতো এরকম না, ওরা যে এই জায়গাতে একটু আছে, এই জায়গাতে একটু আছে, এই জায়গাতে একটু আছে। অর্থাৎ আপনি কখনোই এটা যখন কাটবেন আপনি শিওর হতে পারবেন না যেটা আপনি পুরাটা সরায় নিয়ে আসছেন। এটা হচ্ছে এটার একটা বড় সমস্যা। আর আরেকটা অসুবিধা যেটা, এটা নার্ভকে হচ্ছে খুব সহজে কিন্তু ইনভলভ করে ফেলে। এই কয়েকটা পয়েন্ট হচ্ছে এটার জন্য অ্যাডেনয়েড সিস্টিক কার্সিনোমা খুব ডেডলি একটা কার্সিনোমা হয়ে গেছে। অ্যাডেনয়েড সিস্টিক কার্সিনোমাতে যেটা হয় যে 5 ইয়ার সার্ভাইভাল খুবই খারাপ, অ্যারাউন্ড 35% মতো। তার কারণ হচ্ছে এটাই, এটা খুব সহজে স্প্রিড করে, এটাই কেটে ভালো লাভ হয় না কারণ এখানে স্কিপলেশন থাকে, এবং এটা কি এটা হচ্ছে ডিস্টেন্ট মেটাস্টেসিস অনেক কম। এই কারণে অ্যাডেনয়েড সিস্টিক কার্সিনোমাটা প্রগনোসিস হচ্ছে খুব খারাপ, এবং এটা এই সিনারিওটা কিন্তু খুব কমন। হ্যাঁ, অ্যাডেনয়েড সিস্টিক কার্সিনোমাটাই ম্যালিগনেন্ট টিউমারের মধ্যে হচ্ছে যে আমাদের কমনলি দেওয়া হয়। এর বাইরেও কিছু মিক্সড টিউমার আছে, অ্যাসিনিক সেল কার্সিনোমা আছে, অ্যাডেনোকার্সিনোমা আছে, এগুলি আপনারা একটু দেখে নেবেন। আর বরাবরের মতো লিম্ফোমা, আমরা জানি যে গ্ল্যান্ডে কি হয়, লিম্ফোমা হয়, তাই না? থাইরয়েডে যেমন আমরা কি দেখছিলাম, লিম্ফোমা ছিল। থাইরয়েডে লিম্ফোমাটার বেসিক্যালি কোথায় বেশি হয় আপনারা জানেন যে হাসিমটো থাইরয়েডাইটিসে কিন্তু লিম্ফোমা বেশি হয়। ঠিক একই রকম ভাবে এখানকার যে লিম্ফোমা এও একটা ডিজিজে বেশি হয়, সেটা হচ্ছে কি ভার্থিন টিউমার। ভার্থিন টিউমার যেসব ওল্ডার মেলদের থাকে তাদের ক্ষেত্রে কিন্তু ওই প্যারোটিড গ্ল্যান্ডটা পরবর্তীতে লিম্ফোমা ডেভেলপ করার চান্স অনেক বেশি। এইটা আপনারা একটু খেয়াল রাখবেন। তাহলে এই কয়েকটা পয়েন্ট এখানে ইম্পর্টেন্ট, আমাদের মাথায় রাখতে হবে স্পেশালি। আচ্ছা, এখন প্যারোটিড গ্ল্যান্ডের ম্যানেজমেন্ট কি দিব আমরা জানলাম তো। এখন তার ম্যানেজমেন্ট দেওয়ার আগে আমাকে কি করতে হবে, আমাকে ডায়াগনোসিস করতে হবে এটা কি বিনাইন নাকি ম্যালিগনেন্ট। তাহলে কি করবেন, একটু আগে যে কথাটা আমি বলে আসছি যে আমরা প্যারোটিড এবং এ দুই জায়গাতে কি করতে পারি, আমরা কিন্তু হচ্ছে এফএনএসি করতে পারি, তাই না? বাট ব্রেস্টে কিন্তু আমরা টার্গেট কি, আমাদের এক্সিলার জন্য আমরা এফএনএসি করতে পারি, বাট কোনো লাম্পের ডায়াগনোসিসের জন্য কিন্তু এফএনএসি দিয়ে আমরা ভালো বুঝতে পারবো না। ইন দ্যাট কেস আমাকে মেইনলি কি করতে হবে, আমাকে কিন্তু বায়োপসি করতে হবে। সেটা কোর বায়োপসি হতে পারে, ট্রু কাট বায়োপসি হতে পারে, এক্সিশন বায়োপসি হতে পারে, বাট বায়োপসি হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট। আর প্যারোটিডের ক্ষেত্রে আমরা কি করবো, আমরা এফএনএসি করবো, আর কি করবো আমরা হচ্ছে সিটি অথবা এমআরআই করতে পারি, যে কোনো একটা করলেই হবে। ওরা এখানে ওরা আলাদাভাবে এটাকে উল্লেখ করে নাই। আচ্ছা, এখন ম্যানেজমেন্ট কি দিবেন? ম্যানেজমেন্ট হচ্ছে সহজ। বিনাইন লেশন হলে আমরা কি করব, বিনাইন হলে আমরা করব হচ্ছে সুপারফিশিয়াল প্যারোটিডেক্টমি। আর যদি ম্যালিগনেন্ট হয় তাহলে কি করতে হবে, আমাকে পুরাটা ফেলে দিতে হবে, পুরাটা ফেলে দিতে হবে। এবং ইভেন আমরা জানি যে ফেসিয়াল নার্ভটা কি থাকে, ফেসিয়াল নার্ভটা কিন্তু থাকে হচ্ছে কার মধ্যে থাকে, ফেসিয়াল নার্ভটা, ফেসিয়াল নার্ভটা কিন্তু থাকে হচ্ছে প্যারোটিডের ভিতরে। সেক্ষেত্রে আমাকে কিন্তু রেডিক্যাল প্যারোটিডেক্টমি করে ফেসিয়াল নার্ভটা পর্যন্ত কিন্তু আমাকে ফেলে দিতে হবে। অনেক সময় যেটা করা এখন গ্রাফট করা হয়, এই বিষয়ে আমার তো ভালো ধারণা নাই, বাট হচ্ছে যে অনেক ক্ষেত্রে যেটা করা যায় ফেসিয়াল নার্ভটা কেটে ফেলার পরে আমাদের হচ্ছে গ্রাফট করতে হইতে পারে। আচ্ছা, এর বাইরে আমরা যে ডিজিজগুলি পড়লাম এর বাইরেও প্যারোটিডে আরো কয়েকটা ডিজিজ হতে পারে। যেমন একটা হচ্ছে কি, তিনটা মিলিয়ে, হ্যাঁ, একটা হচ্ছে কি এইচআইভি, এইচআইভিতে প্যারোটিড ইনভলভ হয়। তারপর একটা হচ্ছে জোগ্রেন সিনড্রোম, জোগ্রেন সিনড্রোম এটা হচ্ছে একটা, আর আরেকটা হচ্ছে সারকয়েড। আচ্ছা, এবং এই প্রত্যেকটাতে কি হয়, এই প্রত্যেকটার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার বাইল্যাটারাল প্যারোটিড এনলার্জমেন্ট হয়। প্রত্যেকটাতে কি হয়, বাইল্যাটারাল প্যারোটিড এনলার্জমেন্ট হয় প্রত্যেকটাতে। এইচআইভির ক্ষেত্রে বাইল্যাটারাল প্যারোটিড এনলার্জমেন্ট হয়, জোগ্রেনের সাথেও বাইল্যাটারাল প্যারোটিড ইনভলভমেন্ট হয়, আবার সার্কয়েডেও বাইল্যাটারাল প্যারোটিড ইনভলভমেন্ট হয়। আচ্ছা, তাহলে এখন আমরা পার্থক্য করব কিভাবে? পার্থক্য তো আমরা বেসিক্যালি করব হচ্ছে যে এইভাবে যে যেটা হয় আর কি, এইচআইভি ইনফেকশনের ক্ষেত্রে তো আমরা ইউজুয়ালি যেটা পাবো সেটা হচ্ছে যে
রোগীর হচ্ছে এরকম টিপিক্যাল হিস্ট্রি থাকবে, তারপর হচ্ছে রিকারেন্ট ইনফেকশনের হিস্ট্রি থাকবে, এগুলো দেখে আমরা বুঝতে পারি এইচআইভি ইনফেকশন এটার সাথে থাকতে পারে। আর মেইনলি আপনার যেটা জোগ্রেন সিন্ড্রোম, এই জোগ্রেন সিন্ড্রোমটা হচ্ছে একটা অটো ইমিউন ডিসঅর্ডার, এবং এখানে তিনটা জিনিস একসাথে থাকে। একটা হচ্ছে বায়োল্যাটারাল প্যারোটিড এনলার্জমেন্ট, তার সাথে কি, তার সাথে থাকে হচ্ছে জেরোস্টোমিয়া, মানে মুখটা একদম ড্রাই থাকবে। জেরোস জেরোস্টোমিয়া, মুখ ড্রাই থাকবে। আর এটা কি, কনজাংটিভাটাও হচ্ছে ড্রাই থাকবে, এটাকে বলা হচ্ছে কি কেরাটো কনজাংটিভাইটিস সিকা, টিভাইটিস কেরাটো কনজাংটিভাইটিস সিকা, এই তিনটা জিনিস হচ্ছে এখানে হয়। আর জোগ্রেন সিন্ড্রোম আরেকটা স্পেশাল যেটা, সেটা হচ্ছে এটা কিন্তু ফিমেলদের ক্ষেত্রে বেশি হয়। আচ্ছা, আর এখানে যেটা হবে যে এদের যে এনলার্জমেন্টটা, এটা কিন্তু নন টেন্ডার, এটা ইউজুয়ালি ব্যথা থাকে না। আচ্ছা, এবং একটু আগে যেমন আমরা দেখলাম যে হচ্ছে যে লিম্ফোমার রিস্ক বাড়াইছিল কে, ভার্থিন টিউমার, জোগ্রেন সিনড্রোমও কিন্তু লিম্ফোমার রিস্ক বাড়াইতে পারে। এই কয়েকটা পয়েন্ট হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট। তার মানে আপনাকে পরীক্ষা হলে সিনারিও দিবে যদি এরকম যে একটা মহিলা ড্রাই মাউথ আছে বা বায়োলেটারাল প্যারোটিড এনলার্জমেন্ট আছে, বাট হচ্ছে তেমন একটা বড় না, আপনি ধরে নেবেন এটা হচ্ছে জোগ্রেন সিনড্রোম। আচ্ছা, সার্কয়েডোসিসের ক্ষেত্রে কি হবে? সার্কয়েডোসিসের ক্ষেত্রেও যেটা হবে সেটা হচ্ছে যে এক্ষেত্রেও আপনার যেটা হয় যে বাইল্যাট্রাল হবে, এবং এটা হচ্ছে নন টেন্ডার হবে, নন টেন্ডার হবে। এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা আপনাকে পরীক্ষার হলে দিবে, এটা কিন্তু পরীক্ষার প্রশ্ন, হ্যাঁ, যে সেটা কি, যে স্টেরয়েড দেওয়ার পরে ড্রামাটিক্যাল ইমপ্রুভমেন্ট হচ্ছে। এই জিনিসটা দেখে আপনার বুঝতে হবে যে এটা ডায়াগনোসিস হচ্ছে সার্কয়েড। তাহলে এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেটা কি, যে সার্কয়েডের ক্ষেত্রে আমি বাইল্যাটারাল প্যারোটিড এনলার্জমেন্ট পাবো, আপনাকে এরকম একটা সিনারিও দিবে যে বাইল্যাটারাল প্যারোটিড এনলার্জমেন্ট আছে, তার সাথে রোগীর কাশি আছে, স্টেরয়েড দেওয়া হলো, স্টেরয়েড দেওয়ার ফলে রোগীর ড্রামাটিক্যাল ইমপ্রুভমেন্ট হচ্ছে, আপনি ধরে নেবেন এটা হচ্ছে সার্কয়েড বা সার্কয়েডোসিস। এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষা হলে আসে। তাহলে এইটা হচ্ছে যে আমাদের একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন গেল। আচ্ছা, তাহলে দেখেন তিনটাই কিন্তু মোটামুটি হচ্ছে যে আপনার কি, যে এটা হচ্ছে যে বায়োল্যাটারাল প্যারোটিড এনলার্জমেন্ট নন টেন্ডার। পার্থক্য করার উপায় হচ্ছে যে সার্কয়েডটার ক্ষেত্রে স্টেরয়েড দিয়ে খুব ভালো ইমপ্রুভমেন্ট হয়। আর আর এইদিকে কি, এইদিকে পার্থক্য হচ্ছে জোগ্রেনের ক্ষেত্রে পার্থক্য হচ্ছে যে এখানে একই সাথে ড্রাই মাউথ, ড্রাই এয়ার এগুলিও থাকে, ফিমেলের ক্ষেত্রে বেশি হয়। এই জিনিসগুলো হচ্ছে আমাদের এখানকার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এই গেল হচ্ছে মোটামুটি আমাদের আমাদের যে গ্ল্যান্ডগুলির হচ্ছে যে ইম্পর্টেন্ট ইনফরমেশন। এবার হচ্ছে যে আমাদের কি জানতে হবে, আমাদের হচ্ছে যে নোজ এবং নোজ এবং প্যারানাজাল সাইনাসে কি কি ডিজিজ হয় এগুলি সম্পর্কে আমাদের একটু ধারণা রাখতে হবে। নোজ অ্যান্ড প্যারানাজাল সাইনাসের কি কি ডিজিজ হতে পারে। আচ্ছা, এক্ষেত্রেও একই রকম আছে, যেখানে কিছু হচ্ছে বিনাইন টিউমার আছে, কিছু হচ্ছে যে ম্যালিগনেন্ট ডিজিজ আছে। বিনাইন টিউমারগুলি বেশ কয়েকটা আছে, এইখানে আসলে ওইভাবে আপনার ইন ডিটেল আসলে আমি একটু হালকা করে একটু বলে রাখি। তেমন একটু ইম্পর্টেন্ট না, তেমন যে পরীক্ষাতে এই জায়গাগুলি থেকে প্রশ্ন আসছে তা না, বাট যেহেতু ইমার্সিয়াসে আসছে সুতরাং এটাকে উড়াই দেওয়া যাবে না। এখানে কি কি জিনিস হয়, যেমন একটা হচ্ছে কি যে সিম্পল প্যাপিলোমা হতে পারে। কোথায়? এটা হচ্ছে নোজ এবং প্যারানাজাল সাইনাসে। আচ্ছা, সিম্পল প্যাপিলোমা হলে কি করতে হবে? এটা কাজ হচ্ছে আপনাকে এটাকে সিম্পলি এক্সিশন করে ফেলা। আচ্ছা, আর কি হতে পারে? এখানে ট্রানজিশনাল সেল প্যাপিলোমা হতে পারে, ট্রানজিশনাল সেল প্যাপিলোমা। সেল প্যাপিলোমা, ট্রানজিশনাল সেল প্যাপিলোমা আবার যেটা হয়, যেটা কি করে, এটা হচ্ছে যে এটা আবার একটু অ্যাগ্রেসিভ। এই কারণে এটা যদি থাকে তাহলে যেটা করতে হয় সেটা হচ্ছে যে পুরা, এবং এটা যেটা হয়, যেটা সবথেকে কমনলি ইনভলভ করা হচ্ছে ম্যাক্সিলাকে। তো এই কারণে ট্রানজিশনাল সেল প্যাপিলোমা যদি থাকে তাহলে আমাদের যেটা করতে হয় যে ম্যাক্সিলাটাকেই ফেলে দিতে হয়। এটাকে বলা হয় কি ম্যাক্সিলেকটমি, ম্যাক্সিলেকটমি, ম্যাক্সিলেকটমি। এটা হচ্ছে যে এটার জন্য ইম্পর্টেন্ট। আর কি হতে পারে? প্লিওমরফিক অ্যাডেনোমা একটু আগে পেলাম আমরা, কোথায় ছিল? প্লিওমরফিক অ্যাডেনোমা ছিল হচ্ছে যে আমাদের প্যারোটিডে। ঠিক এখানেও প্লিওমরফিক অ্যাডেনোমা হইতে পারে। প্লিওমরফিক অ্যাডেনোমা হলেও কি করতে হবে? আপনাকে কিন্তু কেটে ফেলে দিতে হবে। এটাও ট্রিটমেন্ট হচ্ছে এক্সিশন।
আচ্ছা, এছাড়া এখানে হাড় আছে, যেহেতু বিনাইন অস্টিওমা হতে পারে, অস্টিওমা হলো একই, এক্সিশন করে ফেলে দিতে হবে। আর কি আরেকটা খুব কমন হচ্ছে কি আমাদের নেজাল পলিপ। নেজাল পলিপ বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষেরই নেজাল পলিপ আছে, এটা আপনারা জানেন যে 2 ধরনের পলিপ থাকে। তো সেগুলির মধ্যে আমরা গেলাম না। পলিপের ম্যানেজমেন্টও খুব ইজি, আপনারা জানেন যে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে যে অ্যান্টিহিস্টামিন দিতে হয়, তারপর হচ্ছে স্টেরয়েড দিতে হয়, তারপর হচ্ছে ডিকনজেস্ট্যান্ট দিতে হয়। এগুলিতে কাজ না হলে তখন কি করতে হবে, আমাদেরকে হচ্ছে যে অপারেশন করে ফেলে দিতে হবে। এই হচ্ছে মোটামুটি নোজ অ্যান্ড প্যারানাজাল সাইনাসের ইম্পর্টেন্ট ডিজিজগুলি, বিনাইন ডিজিজগুলি। আচ্ছা, এর বাইরেও হচ্ছে যে আরো কয়েকটা ডিজিজ আছে এখানে, সেটা হচ্ছে কি যেমন হচ্ছে যে আপনার ম্যাক্সিলারি সাইনোসাইটিস এবং ফ্রন্টোএথময়েডাল সাইনোসাইটিস, যেটা খুব কমন এবং আমি নিজেও এটাতে খুব ভুগি, সেটা হচ্ছে যে সাইনোসাইটিস। সাইনোসাইটিসে কি হয়, আমরা জানি যে আমাদের যে প্যারানাজাল সাইনাসগুলি আছে এই সাইনাসগুলিতে সাইনোসাইটিস হয়। সব থেকে কমন কোনটা, এটা হচ্ছে ম্যাক্সিলারি সাইনোসাইটিস। এর বাইরে কি হয়, ফ্রন্টো এথময়েডালেও কিন্তু সাইনোসাইটিস হয়, তাই না? এথময়েড বোন এবং ফ্রন্টাল বোন দুই জায়গাতে কিন্তু সাইনোসাইটিস হতে পারে। তো ম্যাক্সিলারি সাইনোসাইটিস হলে যেটা হয় যে আমরা জানি যে এটা যেহেতু নাকের সাথে রিলেটেড, সুতরাং ন্যাজাল ডিসচার্জ হবে, পেইন হবে, হেডেক হবে, টুথেক হবে। এবং কমন অর্গানিজম কোনটা ম্যাক্সিলারি সাইনোসাইটিসের জন্য, ম্যাক্সিলারি সাইনোসাইটিসের জন্য কমন অর্গানিজম আপনারা জানেন যে এটা হচ্ছে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা একটা, এবং আরেকটা কি ছিল, এটা ছিল স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। এই কয়েকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যে দেখেন আপনারা আরেকটা মাইক্রোবায়োলজি প্রশ্ন কিন্তু পেয়ে গেলেন। স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা সব থেকে বেশি ম্যাক্সিলারি সাইনোসাইটিসের জন্য দায়ী। এখন ট্রিটমেন্ট কি দিয়ে করতে হয়, ম্যাক্সিলারি সাইনোসাইটিসের ট্রিটমেন্ট আপনারা জানেন। এখানে যেটা করতে হবে, অ্যান্টিবায়োটিক দিতে হবে। অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে আমাদের যেটা করা লাগতে পারে যে ম্যাক্সিলারি সাইনাসের সাথে আমাদের যে নেজাল ক্যাভিটির কানেকশন, এটাকে বড় করে দেওয়ার জন্য আমরা অ্যান্ট্রোস্টমি করে দিতে পারি। অ্যান্ট্রোস্টমি মানে অ্যান্ট্রামটাকে একটু বড় করে দিতে পারি। তাহলে যেটা হবে যে আর এটা ডিপেন্ডেন্ট থাকবে না। ডিপেন্ডেন্ট যদি না থাকে মানে কালেকশন জমা হবে না এবং সাইনোসাইটিসও ডেভেলপ করবে না। আর ফ্রন্টোএথময়েড যেটা আপনি চিন্তা করেন এটা কোথায় হবে, এটা কিন্তু মেইন সিমটম যেটা হবে সেটা হচ্ছে আমাদের হেডেক কিন্তু হবে। কারণ কি এটা একদম দুই চোখের মাঝখানের জায়গাটাতে ফ্রন্টোএথময়েডাল সাইনাস, সুতরাং ওখানে কিন্তু হেডেক হবে এবং ওখান থেকে কিন্তু ডিসচার্জ আসতে পারে। এবং ওইটা যখন হচ্ছে যে আপনার যেটা হয় আর কি, যে যেহেতু ফ্রন্টোএথময়েডাল সাইনাসটা বরাবরই কি থাকে আমরা জানি যে ক্রিব্রিফর্ম প্লেট থাকে, ক্রিব্রিফর্ম প্লেট দিয়ে হচ্ছে যে কি আমাদের অলফ্যাক্টরি নার্ভটা যায়, যেটা কিনা আমাদের সেন্স অফ স্মেল নিয়ে যায়। সুতরাং এখানে অলফ্যাক্টরি নার্ভটা কিন্তু ইনভলভ হতে পারে, অলফ্যাক্টরি নার্ভটা ইনভলভ হয়ে কিন্তু অল্টার্ড সেন্স অফ স্মেল কিন্তু ডেভেলপ করতে পারে। আরেকটা যেটা হয় যে ফ্রন্টোএথময়েডটা যেহেতু একদম জাস্ট চোখের উপরে এবং চোখের পাশে, সুতরাং যেটা হয় যেখানে কিন্তু অরবিটাল সেলুলাইটিসও কিন্তু ডেভেলপ করতে পারে। তো এই কারণে যেটা হয় যে এরকম সিনারি যদি আপনি পান যে একদম মাথার মাঝখানে ব্যথা হচ্ছে বা চোখের উপরে ব্যথা হচ্ছে এবং ওই জায়গাগুলো ফোলা, চোখের ইভেন চোখের যে ক্যান্সার সেখান থেকেও কিছু ডিসচার্জ আছে, তাহলে আপনি ধরে নেবেন যে এখানে হচ্ছে যে ফ্রন্টোএথময়েডাল সাইনোসাইটিস ডেভেলপ করছে, এই কারণে এই ঘটনাগুলি হচ্ছে। তাহলে এই কয়েকটা একটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। ফ্রন্টোএথময়েডাল সাইনাসের ট্রিটমেন্টকে এই সেম, যে হচ্ছে যে কি করতে হবে, আমাকে হচ্ছে অ্যান্টিবায়োটিক দিতে হবে, যদি ইমপ্রুভমেন্ট না হয় সেক্ষেত্রে আমাকে সার্জিক্যাল ড্রেনেজের দিকে যেতে হবে। এই গেল নোজ অ্যান্ড প্যারানাজাল সাইনাসের বিনাইন ডিজিজগুলি। তাহলে আমরা আগে হচ্ছে কয়েকটা প্যাপিলোমা নিয়ে আলোচনা করছি, পলিপ নিয়ে ডিসকাস করলাম একদম শর্টে, আর তারপর আমরা সাইনোসাইটিস নিয়ে কথা বললাম আমাদের পরীক্ষার জন্য যেগুলি ইম্পর্টেন্ট সেই জিনিসগুলি নিয়ে। এবার আমরা আসি হচ্ছে যে ম্যালিগন্যান্ট ডিজিজ কি আছে নোজ অ্যান্ড প্যারানাজাল সাইনাসে। নোজ অ্যান্ড প্যারানাজাল সাইনাস, আজকে টপিকগুলি আসলে একটু বোরিং। আজকে এরপরে আমরা যে টপিকে যাব সার্জিক্যাল ডিসঅর্ডার ব্রেন, ওখানে একটু ইন্টারেস্ট পেতে পারেন, ওখানে আসলে কিছু বোঝার মতো জিনিস আছে। বাট এই যে হেডনেকের মধ্যে বেসিক্যালি হচ্ছে ইনফরমেশন টাইপ জিনিসপত্রই বেশি। আচ্ছা, তো ম্যালিগন্যান্ট ডিজিজের মধ্যে একটা স্পেশাল আছে, বেশ কয়েকটাই আছে, আমি সবগুলি বলবো না, একটা স্পেশালি বলবো, সেটা হচ্ছে যে অ্যাডেনোকার্সিনোমা। অ্যাডেনোকার্সিনোমা, এই অ্যাডেনোকার্সিনোমাটা একটা স্পেশাল গ্রুপ অফ পিপুলের ক্ষেত্রে বেশি হয়। এটা কাদের, এরা হচ্ছে যে যারা হার্ডউড ডাস্টে বেশি এক্সপোজ থাকে। হার্ডউড ডাস্টে বেশি এক্সপোজ থাকে বলতে কি বোঝাচ্ছে, তার মানে হচ্ছে ধরেন যে যারা কাঠের কাজ করে তাদের ক্ষেত্রে কিন্তু এই অ্যাডেনোকার্সিনোমাটা ডেভেলপ করার চান্স কিন্তু অনেক বেশি। হার্ডউড ডাস্ট যারা এক্সপোজ থাকে তাদের ক্ষেত্রে অ্যাডেনোকার্সিনোমাটা হওয়ার চান্স কিন্তু অনেক বেশি। সুতরাং এরকম কোনো সিনারিও যদি ডেভেলপ করে যে যেখানে আপনাকে বলছে যে হচ্ছে এরকম একটা গ্রোথ আছে, তারপর হচ্ছে নেজাল ব্লকেজ আছে, তারপরে হচ্ছে যে সে হচ্ছে কার্পেন্টার বা হচ্ছে হার্ডউড ডাস্টে তার এক্সপোজার আছে, তাহলে আপনাকে ধরে নিতে হবে যেটা হচ্ছে যে অ্যাডেনোকার্সিনোমা। আচ্ছা,
আরেকটা আছে, সেটা হচ্ছে কি যে এখানে নেজোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা এনপিসি শর্টে লিখলাম। নেজোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা আরেকটা গ্রুপ অফ পিপলের ক্ষেত্রে কিন্তু বেশি হয়। কাদের ক্ষেত্রে? যাদের এপস্টেন বার ভাইরাসের ইনফেকশন থাকে তাদের ক্ষেত্রে কিন্তু নেজোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা হওয়ার চান্স কিন্তু অনেক বেশি। এবং এইটা কাদের ক্ষেত্রে বেশি হয়? ইউজুয়ালি যারা চায়না এবং এশিয়ার পিপলদের মধ্যে কিন্তু এই জিনিসটা বেশি। এবং এটা আমরা প্যাথোলজিতে অনেক দেখবো, কারণ প্যাথোলজির জন্য এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তাহলে আমরা দেখলাম যে নোজ অ্যান্ড প্যারানাসাল সাইনাসের যে ম্যালিগনেন্ট ডিজিজ, এটা ক্ষেত্রে দুইটা রিস্ক ফ্যাক্টর আমরা পাচ্ছি। একটা হচ্ছে যে হার্ডউড ডাস্ট এবং আরেকটা হচ্ছে এপস্টেন বার ভাইরাসের ইনফেকশন। তো এপস্টেন বার ভাইরাসের ইনফেকশন যদি হয় তাহলে এটা হবে কি, এটা হচ্ছে নেজোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা হওয়ার চান্স বেশি। আর হার্ডউড ডাস্টে যদি ইনফেকশন হয় তাহলে কি হওয়ার সম্ভাবনা বেশি? অ্যাডেনোকার্সিনোমা হওয়ার চান্স কিন্তু বেশি। এইটা গেল হচ্ছে যে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার। এরপরে আমরা চলে আসি হচ্ছে যে এখানে এপিস্ট্যাক্সিসের কিছু কথাবার্তা আছে, সেটাও আমরা তেমন একটা ডিসকাস করতেছি না, আপনারা এটা রিডিং পড়লে বুঝতে পারবেন। এখানে এপিস্ট্যাক্সিসটা আমরা বাদ দিয়েছি। এরপরে আমরা আসি হচ্ছে যে আমাদের এআর এর কিছু ডিসঅর্ডার। এআর এর ডিসঅর্ডার আছে। এখন এআর এর ডিসঅর্ডার আসলে আপনারা জানেন যে প্রথমে কি আসে? প্রথমে আসে হচ্ছে যে এক্সটার্নাল এয়ারের কি ডিজিজ আছে, সেটা হচ্ছে ওটাইটিস এক্সটার্না। এখন ওটাইটিস এক্সটার্না কিন্তু আবার বিভিন্ন টাইপ আছে, আপনারা জানেন যে একটা হচ্ছে অ্যাকিউট হতে পারে এবং আরেকটা কি হতে পারে, আরেকটা হতে পারে হচ্ছে ক্রনিক ওটাইটিস এক্সটার্না। দুইটা ঘটনা ঘটতে পারে, অ্যাকিউট এক্সটার্না, ক্রনিক ওটাইটিস এক্সটার্না। তো অ্যাকিউট কখন হয়? যেটা হয় যে আমাদের কোনো কারণে যদি হচ্ছে বয়েল ডেভেলপ করে এক্সটার্নাল অডিটরি মিয়াট আছে, তখন এটাকে আমরা বলি হচ্ছে যে অ্যাকিউট ওটাইটিস এক্সটার্না। এবং এটার পেন কিন্তু মারাত্মক সিভিয়ার এবং প্রচন্ড ব্যথা হয়। এবং এই ব্যথা কেন হয় বেশি? তার কারণ হচ্ছে যে আমরা জানি যে আমাদের যে এক্সটার্নাল অডিটরি মিয়াটাস, এটার যে স্কিন, এটা কিন্তু মোটামুটি বোনসের সাথে অ্যাডহেরেন্ট। ফলে যেটা হয় যে নিচে যদি কোনো পাস পয়েন্ট জমা হয়, সেটা কিন্তু প্রচন্ড প্রেসারে থাকে এবং প্রচুর কিন্তু ব্যথা হয়। তো ব্যথাটা কমবে কখন? যদি নিজে থেকে স্পন্টেনিয়াসলি রাপচার হয়ে যায়, তখন ব্যথা কমে, আদারওয়াইজ প্রচন্ড ব্যথা থাকে। ট্রিটমেন্ট হচ্ছে সহজ, সেটা হচ্ছে যে আমাকে ওই যে টপিক্যাল অ্যান্টিবায়োটিক দিতে হবে। আর যেটা হয় যে অনেক সময় এয়ার প্যাক দেওয়া যায়, হাইগ্রোস্কোপিক এয়ার প্যাক, যেটা হচ্ছে সোয়েলিংটা একটু কমায় নিয়ে আসে। আর এর যদি উপায় না হয়, এর ইমপ্রুভমেন্ট না হয়, সেক্ষেত্রে তো ডিব্রাইডমেন্ট করার অপশন তো আমার হাতে থাকলোই। আর ক্রনিক ওটাইটিস এক্সটার্না কি হয়? ক্রনিক ওটাইটিস এক্সটার্নাটা আপনারা যারা উপজেলাতে আছেন আপনারা প্রচুর পাবেন। এখানে যে রোগীর শালা কানের পচা ভাবটা যেতেই চায় না। রোগী বারবার বলে যে কান হচ্ছে পুচপানির মতো ঝরে, কান হচ্ছে যে চুলকায়। আপনি কানে পরীক্ষা করে দেখবেন যে তার হচ্ছে যে কানের যে টিম্পেনিক মেমব্রেন, সেটা হেলদি আছে, ভালো আছে, বাট কানের ভিতরে অনেক এই গ্রানুলেশন টিস্যুর মতো দেখা যাচ্ছে, হোয়াইটিশ স্ট্রাকচার দেখা যাচ্ছে। এটা দেখে আপনার বুঝতে হবে এটা হচ্ছে ক্রনিক ওটাইটিস এক্সটার্না। এবং ক্রনিক ওটাইটিস এক্সটার্নাটা কিন্তু ক্রনিক ওটাইটিস এক্সটার্নাটা কিন্তু হচ্ছে কম্বাইন্ড ইনফেকশনে হয়। অর্থাৎ এখানে একই সাথে ব্যাকটেরিয়াল এবং ফাঙ্গাল ইনফেকশন থাকে। ব্যাকটেরিয়াল প্লাস ফাঙ্গাল ইনফেকশন থাকে। আচ্ছা, তো এই কারণে যেটা করতে হবে আপনাকে, যে এখানে আপনাকে ট্রিট করার সময় যেটা করতে হবে যে আপনাকে কিন্তু কানটা পরিষ্কার করতে হবে, ভালোভাবে কানটা সুন্দর করে ওয়াশ করে পরিষ্কার করতে হবে। এটা আমরা যেটা উপজেলাতে দেখতাম যে হচ্ছে যে আমরা হচ্ছে নর্মাল স্যালাইন দিয়ে ইরিগেট করতাম আর কি। তো এটা করা যায় একটা। আর যেটা করতে হবে যে এবং একই সাথে হচ্ছে অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল এয়ার ড্রপ দিতে হবে। তাহলে আমরা এখান থেকে কি জানলাম? ওটাইটিস এক্সটার্নাটা হলে এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে টিম্পেনিক মেমব্রেনটা ইনট্যাক্ট থাকবে। আর যদি প্রচন্ড ব্যথা ধরে নিতে হবে এটা হচ্ছে অ্যাকিউট ওটাইটিস এক্সটার্না। আর যদি ক্রনিক ডিসচার্জের মতো থাকে, হালকা ব্যথা থাকে, ধরে নিতে হবে এটা হচ্ছে ক্রনিক ওটাইটিস এক্সটার্না। অ্যাকিউটের ক্ষেত্রে যেটা হয় যে হচ্ছে যে একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন 5 পয়েন্ট থাকে, আর ক্রনিকের ক্ষেত্রে এটা কম্বাইন্ড ব্যাকটেরিয়াল এবং ফাঙ্গাল ইনফেকশন। আচ্ছা, এরপরে আমরা আসি হচ্ছে ওটাইটিস মিডিয়া। ওটাইটিস মিডিয়াটা কি? ওটাইটিস মিডিয়াটাও সেম, এখানে দুইটা ঘটনা ঘটতে পারে। এটা হচ্ছে যে কি একই সাথে হচ্ছে যে আমাদের অ্যাকিউট হতে পারে, ক্রনিক হতে পারে, এবং এটা আমরা প্রচুর পড়ে আসছি আমাদের এমবিবিএস লাইফে, কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা ইয়ে। সেটা হচ্ছে কি যে অ্যাকিউট ওটাইটিস এক্সটার্না আর ক্রনিক ওটাইটিস এক্সটার্না দুইটা কি ছিল? অ্যাকিউট মানে হচ্ছে যে এখানে যেটা হয় যে হচ্ছে যে মিডল ইয়ারে ইনফেকশন পুজ ডেভেলপ করে ফেলছে, এবং এখানে এটা বেসিক্যালি কাদের ক্ষেত্রে বেশি হয়? চিলড্রেনদের ক্ষেত্রে বেশি হয়। প্রচন্ড ব্যথা, রোগী আসে যে মারাত্মক ব্যথা হচ্ছে,
এবং এত ব্যথা যে বাচ্চা রাতে ঘুমাইতে পারে না, পরের দিন সকালে আপনি এসে দেখবেন কানের ভিতরে যখন দেখবেন যে হচ্ছে যে তার যে টিম্প্যানিক মেমব্রেনটা রেড হয়ে আছে, বাল্জ হয়ে আছে, অনেক সময় 5 পয়েন্ট পর্যন্ত দেখা যেতে পারে। এবং এই যে টিপিক্যাল যেটা, যে বাচ্চা বসে থাকতে থাকতে তার প্রচন্ড ব্যথা, হঠাৎ করে কি হলো, দেখলেন যে কান দিয়ে পুজ বেরোচ্ছে এবং বাচ্চার ব্যথা চলে গেছে। এটা হচ্ছে খুবই টিপিক্যাল একটা সিনারিও। এবং এইরকম হলেই বুঝে নিতে হবে যেটাকে, এটা হচ্ছে অ্যাকিউট সাপোরেটিভ ওটাইটিস মিডিয়া। এবং এটার জন্য আমরা ইউজুয়ালি কি করতাম, আপনারা জানেন উপজেলাতে যারা আছেন, যে আমাদের উপজেলাতে হচ্ছে অ্যামোক্সিসিলিন সাপ্লাই আছে, এবং অ্যামোক্সিসিলিন কিন্তু খুব ভালো কাজ করে অ্যাকিউট সাপোরেটিভ ওটাইটিস মিডিয়ার ক্ষেত্রে, অ্যামোক্সিসিলিন। আচ্ছা, ক্রনিক সাপোরেটিভ ওটাইটিস মিডিয়া মানে কি, যে এখানে বারবার তার কানের পর্দা ছিদ্র হয়ে গেছে, পারফোরেশন হয়ে গেছে টিম্প্যানিক মেমব্রেনে, এবং কানের পর্দা ছিদ্র দিয়ে হচ্ছে রেগুলার বেসিসে এখানে পানি যায়, বাইরে জিনিসপত্র যায়, কন্টিনিউয়াসলি ইনফেকশন হয়। এখানে কি হয়, এখানে হচ্ছে যে আপনি ইনফেকশন চলতে থাকে, এটাকে বলা হচ্ছে কি ক্রনিক সাপোরেটিভ ওটাইটিস মিডিয়া। ক্রনিক সাপোরেটিভ ওটাইটিস মিডিয়ার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে কোলেস্টিয়াটোমা। আপনারা জানেন কোলেস্টিয়াটোমা বলে একটা ব্যাপার ছিল। কোলেস্টিয়াটোমাটা যদি থাকে তার মানে এটা হচ্ছে খারাপ, আর যদি না থাকে তার মানে এটা হচ্ছে তুলনামূলক ভালো। এবং কোলেস্টিয়াটোমার যেটা, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে হচ্ছে যে যে যাদের ক্ষেত্রে কোলেস্টিয়াটোমা থাকে না, তাদের ক্ষেত্রে যেটা হয় যে প্রায় মাঝে মধ্যে হচ্ছে যে কান পাকে, বলতে হচ্ছে যে কান দিয়ে কিছু ময়লা টয়লা বের হয়। বাট যাদের ক্ষেত্রে কোলেস্টিয়াটোমা থাকবে তাদের ক্ষেত্রে কি, ময়লা তো বের হবে, সেই ময়লা দুর্গন্ধযুক্ত হবে, এবং একই সাথে তার কিন্তু হিয়ারিংও ড্যামেজ হয়ে যাবে। এবং আরেকটা খুবই ইম্পর্টেন্ট ইস্যু যেটা, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে ফেসিয়াল নার্ভটা কিন্তু মিডল এয়ারের পাশ দিয়ে কিন্তু যায়। তো কোলেস্টিয়াটোমা যাদের ক্ষেত্রে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু ফেসিয়াল নার্ভ পালসি পর্যন্ত ডেভেলপ করতে পারে। এবং কোলেস্টিয়াটোমা থাকলে কিন্তু যেটা করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে পুরো একদম মডিফাইড রেডিক্যাল ম্যাস্টয়েডেক্টমি করতে হবে। বাট যদি কোলেস্টিয়াটোমা না থাকে, সিম্পল পারফোরেশন হয়, তাহলে সেক্ষেত্রে আমরা শুধুমাত্র টিম্পেনোপ্লাস্টি বা মাইরিঙ্গোপ্লাস্টি করলেই পারি। তাহলে আমি আবার একটু সামারাইজ করি, ওটাইটিস মিডিয়াটা অ্যাকিউট এবং ক্রনিক দুই রকম হয়। অ্যাকিউটের টিপিক্যাল সিনারিও বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয়, প্রচন্ড কান ব্যথা, জ্বর নিয়ে আসে, রাত্রেবেলা বাচ্চা ঘুমাইতে দেয় না, হসপিটালে আসলে আপনি কান পরীক্ষা করলেই দেখবেন রেডনেস, টিম্প্যানিক মেমব্রেনে সোয়েলিং, 5 পয়েন্টও থাকতে পারে। অনেক সময় এরকম হয় যে বাচ্চা ওয়েট করার সময় তার কান ফেটে যায়, পুজ বের হয়ে কান ব্যথা ভালো হয়ে যায়। এই সিনারিও যদি থাকে, এটাকে বলবো আমরা হচ্ছে যে অ্যাকিউট ওটাইটিস মিডিয়া। ট্রিটমেন্ট হচ্ছে অ্যামোক্সিসিলিন। ক্রনিক মানে কি, এটা যেটা হয় যে তার টিম্প্যানিক মেমব্রেনে ছিদ্র আছে, ছিদ্র থাকার কারণে বাইরে থেকে অর্গানিজম প্রায়ই কানের ভিতরে এন্ট্রি নেয়, গোসল করার সময় পানি ঢুকে কান বারবার পাকতে পাকতে একসময় কি হয়, এখানে কোলেস্টিয়াটোমা ডেভেলপ করে। যদি কোলেস্টিয়াটোমা ডেভেলপ করে ফেলে তাহলে এটা হচ্ছে খারাপ, আর যদি কোলেস্টিয়াটোমা ডেভেলপ না করে তাহলে মন্দের ভালো। কোলেস্টিয়াটোমা ডেভেলপ না করলে যেটা হয়, যেখানে নন ফাউল স্মেলিং ডিসচার্জ থাকে, এর বাইরে সাধারণত এমন কোনো সমস্যা থাকে না। ইন দ্যাট কেস আপনি শুধুমাত্র কানের পর্দাটা ভালো করলেই ঠিক হয়ে যাবে, অর্থাৎ মাইরিঙ্গোপ্লাস্টি করলেই আপনি ঠিক হয়ে যাবে। বাট যদি কোলেস্টিয়াটোমা থাকে, ইন দ্যাট কেস আপনি কি করতে হবে, ইভেন ফেশিয়াল নার্ভ প্যারালাইসিস পর্যন্ত কিন্তু ডেভেলপ করতে পারে, এটা একটা রিস্কি জিনিস। সুতরাং এক্ষেত্রে আপনাকে মডিফাইড রেডিক্যাল ম্যাস্টেক্টমি করতে হবে। আচ্ছা, আর ইয়ারের আর কি ডিজিজ আছে, ইয়ারের আরেকটা দুইটা ডিজিজ, একটা হচ্ছে কি যে আপনার অটোস্ক্লেরোসিস। অটোস্ক্লেরোসিসটা কি ছিল আপনারা জানেন, যে এটা হচ্ছে যে মিডল এজ পিপল যারা আছে, মিডল এজ পিপলের কন্ডাক্টিভ হিয়ারিং লসের একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে অটোস্ক্লেরোসিস। এখানে কি হয়, অটোস্ক্লেরোসিস যেটা হয় সেটা হচ্ছে যে সিম্পলি আমাদের যে স্টেপিস থাকে, মেলিয়াস, ইনকাস, স্টেপিস, সেগুলি কি হয়, এগুলি হচ্ছে যে ডিজেনারেটেড হয়ে যায়। ডিজেনারেটেড হয়ে যাওয়ার কারণে কি হয়, যে আমাদের যে এয়ার সাউন্ড যে ট্রান্সমিট হচ্ছে, এই ট্রান্সমিশনটা ভালো হয় না, ফলে কন্ডাক্টিভ হিয়ারিং লস ডেভেলপ করে। তাহলে অটোস্ক্লেরোসিসের জন্য সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কি, এটা হচ্ছে এখানে কন্ডাক্টিভ হিয়ারিং লস হবে, এইটা আপনাদের মাথায় রাখতে হবে। এটা তেমন একটা প্রশ্ন কখনোই আসে নাই, বাট এগুলি হচ্ছে যে যেহেতু ডিএমআরসিএস আছে, সুতরাং এগুলি ভালো করে মাথায় রাখতে হবে। আচ্ছা, এর বাইরে আর কি হয়, এখানে বাচ্চাদের ক্ষেত্রে প্রি অরিকুলার সাইনাস বলে কিছু ব্যাপার থাকে। প্রি অরিকুলার সাইনাস জিনিসটা কি, সেটা হচ্ছে যে অনেক বাচ্চার ক্ষেত্রে দেখবেন, যেমন আমার বাচ্চার ক্ষেত্রেও আছে, যে কানের যে কানটা যে থাকে, কানের সামনে যেটা হয় যে হচ্ছে ছোট্ট একটা ফুটা থাকে, যে এইটা যদি হচ্ছে যে ফেসটা হয়, আর এটা যদি হচ্ছে যে কানটা হয়, এখানে ধরেন চোখটা, এই জায়গাতে ছোট্ট ফুটা থাকে, এই ফুটাটাকে বলা হচ্ছে যে প্রি অরিকুলার সাইনাস। এই প্রি অরিকুলার সাইনাসটা কি, এটা বেসিক্যালি একটা এপিথেলিয়াল ডিফেক্ট। এবং অসুবিধা যেটা আর কি, যে এই এপিথেলিয়াল ডিফেক্টটা কিন্তু অনেকটা সাইনাসের মতো, এবং এটা কিন্তু অনেক ডিপ পর্যন্ত যেতে পারে। তো এখানে হচ্ছে যে রেগুলার বেসিসে সিক্রেশন জমা হয়ে কিন্তু একসময় ইনফেকশন হয়ে যেতে পারে। ইন দ্যাট কেস যেটা হয়, যে হচ্ছে যে আপনার হচ্ছে যে এখান থেকে পুজ পানি ঝরতে পারে। তো এটা বেসিক্যালি একটা ঝামেলার জিনিস, কারণ হচ্ছে প্রি অরিকুলার সাইনাস অনেক সময় এত ডিপ হয় এবং এটা এত ক্লোজ টু ফেশিয়াল নার্ভ হয়, যে এক্সিশন করাটা খুব চ্যালেঞ্জিং হয়ে যায়। এটা বেসিক্যালি খুব একটা ভালো জিনিস না। আচ্ছা, আর কি হতে পারে, মোটামুটি এই হচ্ছে আমাদের এখানকার এয়ার রিলেটেড ডিজিজ পত্র। এর বাইরে হচ্ছে যে ফেশিয়াল নার্ভ পালসি নিয়ে কিছু কথা আছে, আপনারা এটা একটু রিডিং পড়ে নেবেন।
ফেশিয়াল নার্ভ পালসি কি কি কারণে হতে পারে সেটা নিয়ে এখানে একটু কথা আছে, একদম জাস্ট রিডিং করলেই বোঝা যাবে, কঠিন কিছু হলে আমি বলে দিতাম। এরপরে আসি আমরা আরেকটি ইম্পর্টেন্ট টপিক হেড অ্যান্ড নেক ডিসঅর্ডারের, এবং লাস্ট টপিক হেড অ্যান্ড নেক ডিসঅর্ডার, সেটা হচ্ছে যে এটা একটু বুঝে নিতে হবে, হ্যাঁ এটা আমরা সিনারিও দেখবো, এটা ভালোভাবে পারতে হবে। সেটা হচ্ছে যে ল্যারিংসের গান বাজনা রিলেটেড সমস্যা। সেটা হচ্ছে আপনারা জানেন যে ল্যারিংসের যে মাসল, এই ল্যারিংসের মাসলগুলি সাপ্লাইড হয় কি দিয়ে? একটা হচ্ছে কি সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ, সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ, এবং আরেকটা হচ্ছে কি ইনফিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ। এটা ভালো করে আপনারা খেয়াল করবেন, ল্যারিঞ্জিয়াল নার্ভ, ইনফিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ, আর একটা নাম হচ্ছে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। তাইলে আমি আবার বলি যে ল্যারিংসের যে মাসলগুলি আছে এগুলি সাপ্লাইড হয় কি দিয়ে? এটা সাপ্লাই হয় হচ্ছে দুইটা নার্ভ দিয়ে, একটা হচ্ছে কি সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ আর ইনফিরিয়র অর রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ একটা মাত্র মাসলকে সাপ্লাই দেয়, সেটা হচ্ছে কি ক্রিকোথাইরয়েড। রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ বাকি সব মাসলকে সাপ্লাই দেয়, এভরি মাসল, অল আদার মাসল। অল আদার মাসল সাপ্লাই দিবে কে? অল আদার মাসল সাপ্লাই দিবে হচ্ছে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। এখন তাইলে কোন নার্ভ প্যারালাইসিস হলে কি হবে? এক নাম্বার ইম্পর্টেন্ট কথা যেটা, সেটা হচ্ছে যে ক্রিকোথাইরয়েড, এখানে তো একজন মাত্র মাসল, তাই না? এর কাজ কি? এর কাজ হচ্ছে একটাই, আপনি মাথায় রাখবেন, সহজভাবে মাথায় রাখবেন, কঠিন কিছু না। সেটা হচ্ছে যে হাই পিচ ভয়েস তৈরি করা। কি কাজ? আবার বলি, হাই পিচ ভয়েস তৈরি করা। তার মানে হচ্ছে যে ধরেন যদি আপনারা ওই যে অপেরা শুনছেন নিশ্চয়, অপেরার সিঙ্গাররা যখন গান গাইতে থাকে তখন কিন্তু তারা তাদের যে পিচ, এটা কিন্তু তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর করতে থাকে। এই কাজটা করে হচ্ছে ক্রিকোথাইরয়েড মাসল। খুব সহজভাবে ক্রিকোথাইরয়েড মাসল যদি কন্ট্রাক্ট করে তাহলে ভোকাল কর্ড খুব টেন্স হয়ে যাবে এবং আপনি হাই পিচ ভয়েস তৈরি করতে পারবেন, একদম চিচি করা ভয়েস, যেটা হচ্ছে অনেক দূর পর্যন্ত শোনা যাবে। এবং যে ভয়েস দিয়ে ওই যে কাঁচ ভাঙে আর কি, এই ভয়েসটা কিন্তু তৈরি করে হচ্ছে ক্রিকোথাইরয়েড মাসল। আবার বলি, সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ একটা সিঙ্গেল মাসলকে সাপ্লাই দেয়, সেটা হচ্ছে ক্রিকোথাইরয়েড মাসল। ক্রিকোথাইরয়েড মাসলের কাজ কি? সে কন্ট্রাক্ট করলে এমন ঘটনা ঘটে যে ভোকাল কর্ডটা খুব টেন্স হয়ে যায়। তো টেন্স হলে কি হবে? তখন হচ্ছে যে এখান থেকে খুব হাই পিচড সাউন্ড হয়। তো অপেরা সিঙ্গারদের জন্য কিন্তু এটা খুবই 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 জরুরি। আচ্ছা, তো তাহলে এটা যদি প্যারালাইসিস হয়ে যায় তাহলে কি হবে? আপনার সিঙ্গার কিন্তু হাই পিচ নয়েজ তৈরি করতে পারবে না। সে গান গাইতে পারবে নর্মাল ভয়েসে, রবীন্দ্রসঙ্গীত টাইপের গান সে গাইতে পারবে, বাট অপেরা কিন্তু সে আর গাইতে পারবে না। তার কারণ হচ্ছে কি, যে সে হায়ার নোটের যে সাইনগুলি, গানগুলি, সেগুলো কিন্তু সে আর গাইতে পারবে না। সুতরাং আপনার সিনারিও থাকবে এরকম যে সে অপেরা সিঙ্গার ছিল, এখন আর অপেরার হাই নোট ভয়েস সে গাইতে পারে না। তাহলে কি হবে? তাহলে আপনি চোখ বন্ধ করে দিবেন, এটা হচ্ছে সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ পালসিস, আর কিচ্ছু না। হাই নোট যদি সে গাইতে না পারে, সহজ বাংলায় হাই পিচ ভয়েস যদি সে না দিতে পারে, তাহলে এটা হচ্ছে সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ পালসি, একদম সহজ বাংলায় শেষ। এইবার আসেন হচ্ছে যে ইনফিরিয়র ল্যারিঞ্জিয়া, তাহলে কি হবে? ইনফিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ পালসি তার মানে কি? এটা হচ্ছে বাকি সব কাজ করে। তার মানে কি? এটা হচ্ছে ভোকাল ফোল্ড, ওপেনিং করা, ক্লোজ করা, সবকিছু কিন্তু করবে হচ্ছে কি রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ বা ইনফিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ। তার মানে ইনফিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ যদি সমস্যা, তাহলে সে কি হবে? সে কিন্তু নর্মাল কোনো গানই সে গাইতে পারবে না। তার কারণ কি? তার কারণ তার সব মাসলই তো গন। সুতরাং তো সে যে একটা সুন্দর সাউন্ড প্রডিউস করবে সেটাই কিন্তু সে করতে পারবে না। তার গলার ভয়েসটা হয়ে যাবে ফ্যাসফেসা টাইপের। এটা যখন হবে তখন আপনি বুঝে নেবেন এটা হচ্ছে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ পালসি। এখন পরীক্ষার হলে আপনাকে কনফিউজ করবে কি? কনফিউজ করবে এটা কি ইউনিল্যাটারাল নাকি বাইল্যাটারাল। এখন আপনাকে এটা মাথায় রাখতে হবে যে যদি বাইল্যাটারাল হয় তার মানে কি? তার দুই সাইডের মাসলই তো প্যারালাইসিস। দুই সাইডের মাসল প্যারালাইসিস যদি হয়ে যায় তাহলে কি হবে? তার কিন্তু ভোকাল ফোল্ডটা মোটামুটি ক্লোজড হয়ে যেতে পারে। সুতরাং রোগীর কিন্তু স্ট্রাইডর ডেভেলপ করবে। যদি বলে যে রোগীর স্ট্রাইডর বা শ্বাসকষ্ট হচ্ছে, তাহলে আপনি উত্তর চুজ করবেন হচ্ছে বায়োল্যাটারাল রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ পালসি অথবা বায়োল্যাটারাল ইনফিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ পালসি। যদি সে স্ট্রাইডারের কথা না বলে, শুধু বলে যে সে গার্গলিং টাইপের নজ করতেছে, সে হচ্ছে যে গান টান গাইতে পারতেছে না, তা মানে আপনি ধরে নেবেন এটা হচ্ছে ইউনিল্যাটারাল রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ পালসি।
তাহলে একদম সহজভাবে আপনাদের মাথায় রাখতে হবে এটা। এক নাম্বার হচ্ছে যে একটা সিঙ্গার সে যদি হাই পিচ ভয়েস আর গান গাইতে না পারে, বাট গান গাইতে পারে বাট হাই পিচ ভয়েসে পারে না, তাহলে এটা হচ্ছে সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ পালসি। সুপিরিয়র ল্যারিঞ্জিয়ালের ক্ষেত্রে ইউনিল্যাটারাল বাইল্যাটারালের কোনো কনফিউশনের দরকার নাই। বাট ইনফেরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ পালসির ক্ষেত্রে কি হবে, এটা কি ইউনিল্যাটারাল নাকি বাইল্যাটারাল এটা নিয়ে কনফিউশন হবে। কেন কি? কারণ এক্ষেত্রে রোগী কোনো গান টানই গাইতে পারবে না, কারণ তো সে সাউন্ড প্রডিউস করার ক্ষমতা হারাই ফেলতেছে। গলার মধ্যে শুধু ফ্যাস ফ্যাস টাইপের আওয়াজ হবে, গার্গলিং টাইপের আওয়াজ হবে। যদি রোগী প্রেজেন্ট করে গার্গলিং টাইপের আওয়াজ নিয়ে, তার মানে তার কিন্তু এখানে এয়ারওয়ে কম্প্রোমাইজ হয় না। এয়ারওয়ে যেহেতু কম্প্রোমাইজ হয় না, তার মানে এটা হচ্ছে ইউনিল্যাটারাল রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ পালসি। আর যদি স্ট্রাইডন নিয়ে আসে, এয়ারওয়ে যদি কম্প্রোমাইজ থাকে, তাহলে এটা হচ্ছে বাইল্যাটারাল রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ পালসি। একদম সহজভাবে এই কয়েকটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে। আমরা পরে সিনারিওতে দেখবো, তখনই আমরা বুঝতে পারবো যে এটার ইম্পর্টেন্সটা কি। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের সার্জিক্যাল ডিসঅর্ডার অফ হেড এন্ড নেক। এরপর আমরা একটু সার্জিক্যাল ডিসঅর্ডার অফ ব্রেনে আসি। সার্জিক্যাল ডিসঅর্ডার অফ ব্রেন খুব বড় টপিক না, আমরা একবারে ডিসকাস করে হয়তো আধা ঘন্টা লাগতে পারে হাইয়েস্ট। এরপর আমরা তখন হচ্ছে যে আমরা কোশ্চেনে যাব। সার্জিক্যাল ডিসঅর্ডার অফ ব্রেন। আচ্ছা, প্রথম টপিক যেটা আমাদের সেটা হচ্ছে হেড ইনজুরি। হেড ইনজুরিকে বলা হচ্ছে কি, যে হেড ইনজুরিকে বলা হয় যে ইউকেতে 1 থেকে 40 বছর বয়সে যত ডেথ হয়, এটার মধ্যে মোস্ট কমন কজ হচ্ছে হেড ইনজুরি। আপনি চিন্তা করেন, আমরা এমন একটা ডিজিজ নিয়ে পড়তেছি যেটার কারণে 1 থেকে 40 বছর বয়সী সব থেকে বেশি মানুষ মারা যায়। এটা হচ্ছে কি হেড ইনজুরি। হেড ইনজুরি, এই হেড ইনজুরির কি কি টাইপের হয় এবং আমরা কিভাবে ম্যানেজ করব সেটা নিয়ে আমরা এখন একটু ডিসকাস করব। হেড, তার আগে একটা জিনিস আপনারা মাথায় রাখেন যে অল হেড ইনজুরি আপনাকে কি করতে হবে, এটিএলএস প্রোটোকল কিন্তু ফলো করতে হবে। এটিএলএস প্রোটোকল ফলো করতে হবে, তার মানে সিনারিওটা ঠান্ডা মাথায় পড়ে আপনাকে দেখতে হবে যে এটিএলএস অনুযায়ী আপনার কিছু করণীয় আছে কিনা। অনেক সময় ওরা আপনাকে মিসগাইড করার জন্য কি করতে পারে, আপনাকে এই ধরনের প্রশ্ন দিতে পারে। সেখানে দেখা গেল যে আপনাকে হেড ইনজুরি নিয়ে অনেক বিতঙ্গরে কথাবার্তা আছে, বাট মেইনলি জানতে যাচ্ছে যে হচ্ছে যে আপনি এটিএলএসটা ফলো করেন কিনা। সুতরাং ওইটা আপনাকে মাথায় ফার্স্ট রাখতে হবে। তাহলে হেড ইনজুরি ম্যানেজমেন্টের প্রথম কর্তব্য হচ্ছে আপনাকে এটিএলএস প্রোটোকল ফলো করা। এটিএলএস প্রোটোকলটা ফলো করে আপনাকে তারপর হচ্ছে অন্য ডিজিজ চেক করতে হবে। আচ্ছা, এখন কি কি টাইপের হতে পারে আমাদের যে হেড ইনজুরিগুলি, সেটা আমরা এখন একটু দেখব। হেড ইনজুরির টাইপস গুলি কি কি আছে। আচ্ছা, এখন আমরা জানি যে আমাদের যে ব্রেনে টোটাল ম্যাটার কি কি আছে। আমরা জানি যে হচ্ছে আমাদের কি আছে, সবার বাইরে থাকে হচ্ছে কি ক্রেনিয়াম, তাই না? আচ্ছা, এটা হচ্ছে যে ক্রেনিয়াম। তারপরে কি থাকে, তারপরে থাকে হচ্ছে আমাদের ডুরা ম্যাটার। এই যে এটা হচ্ছে ডুরা ম্যাটার, সিমেটিক ছবি আঁকি আমরা, এটা হচ্ছে ডুরা। তারপরে কি আছে, এরপরে আছে হচ্ছে যে অ্যারাকনয়েড ম্যাটার আছে, অ্যারাকনয়েড ম্যাটার আছে, ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার। আর তারপরে কি আছে, ব্রেনের ভিতরে আছে হচ্ছে যে পায়া ম্যাটার, তাই না? যেখানে আছে হচ্ছে যে পায়া ম্যাটার এবং এরপরে হচ্ছে যে ব্রেন সাবস্টেন্স। এটা হচ্ছে পায়া প্লাস ব্রেন। আচ্ছা, তো এখানে কি কি টাইপের হয়, প্রথম যেটা সেটা হচ্ছে এক্সট্রা ডুরাল হেমাটোমা। প্রথমটা হচ্ছে কি আমাদের, প্রথমটা হচ্ছে এক্সট্রা ডুরাল হেমাটোমা। এক্সট্রা ডুরাল হেমাটোমা, এটা কোথায় ডেভেলপ করবে, এখানে ব্লিডিং হবে কোথায়, ব্লিডিং বিটুইন দি ডুরা এবং অ্যান্ড দ্য স্কাল, এই জায়গাটাতে ব্লিডিং হবে। এবং এটা সব থেকে কমন কোথায়, এটা আপনারা জানেন যে আমাদের যে মিডল মেনিনজিয়াল আর্টারিটা আছে, মিডল মেনিনজিয়াল আর্টারি, এটা কোথায় থাকে, প্যারাইটাল বোন বরাবর থাকে, তাই না? এই প্যারাইটাল বোনের মিডল মেনিনজিয়াল আর্টারি বরাবর এইটা সব থেকে বেশি হয়, কারণ এই যে মিডল মেনিনজিয়াল আর্টারি, এটা মোটামুটি বড় আর্টারি, এবং এটা যখন ইনজিউর্ড হয় তখন কিন্তু সিভিয়ার ব্লিডিং হয়, এবং সিভিয়ার ব্লিডিং হয়ে কি হয়, এখানে কিন্তু হচ্ছে এক্সট্রা ডুরাল হেমাটোমা ডেভেলপ করতে পারে। এবং এই এক্সট্রা ডুরাল হেমাটোমা যদি ডেভেলপ করে যায়, তখন কি হবে, তখন কিন্তু আমাদের ব্রেইন যেটা আছে সেটার উপরে কিন্তু আলাদা একটা চাপ পড়ে। চাপ পড়ার কারণে কি হয়, ব্রেইন ম্যাটার কিন্তু হার্নিয়েশন হতে পারে। এই জিনিসটা আমরা একটু পরে ছবিতে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথম জিনিস তাহলে জেনে রাখেন, প্রথম কথা যেটা হয় সেটা হচ্ছে এক্সট্রা ডুরাল হেমাটোমা হতে পারে। এখানে মেইনলি কোন জায়গাতে হয়, প্যারাইটাল বোনসের কাছে বেশি হয়। কেন হয়, মিডল মেনিনজিয়াল আর্টারি রাপচারের কারণে বেশি হয়। এটা হচ্ছে যে আপনারা এখন
প্রথম জেনে রাখতে হবে। এরপরে আমরা আসি হচ্ছে কি সাবডুরাল হেমাটোমা। সাবডুরাল হেমাটোমা, সাবডুরাল হেমাটোমাটা কোথায় হবে? সাবডুরাল হেমাটোমাটা হবে হচ্ছে আমাদের যে হচ্ছে যে ডুরা ম্যাটার এবং অ্যারাকনয়েড ম্যাটার, এটার মাঝখানে হচ্ছে যে আমাদের সাবডুরাল হেমাটোমা। সাবডুরাল হেমাটোমার আবার একটা স্পেশাল ব্যাপার আছে, সেটা হচ্ছে এটা অ্যাকিউট হতে পারে এবং ক্রনিক হতে পারে। অ্যাকিউট হলে কি হবে, এখানে যেটা হবে যে একটা ট্রমার হিস্ট্রি থাকবে এবং হচ্ছে যে রোগী যেটা করবে যে হচ্ছে যে মোটামুটি কনফিউশন নিয়ে প্রেজেন্ট করবে। এবং এই ধরনের রোগীর ক্ষেত্রে একটা স্পেশাল ফিচার হচ্ছে যে এই সাবডুরাল হেমাটোমাটা কিন্তু মেইনলি হয় কাদের ক্ষেত্রে? দুইটা গ্রুপ অফ পিপলের ক্ষেত্রে, ওল্ড এজ এবং অ্যালকোহলিক যারা, এদের ক্ষেত্রে কিন্তু সাবডুরাল হেমাটোমাটা খুব কমন। তার মানে যদি কোনো সিনারিওতে আপনি ওল্ড এবং অ্যালকোহলিক দেখেন, তখন অবশ্যই আপনার মাথায় স্পেশালি রাখতে হবে এটা সাবডুরাল হেমাটোমা কিনা। এবং এখানে যে অ্যাকিউট, সেটা তো আপনি একটা ট্রমার হিস্ট্রি পাবেন, রোগী প্রেজেন্ট করবে এবং একটা ট্রমার হিস্ট্রি থাকবে। বাট ক্রনিক যেটা, সেটাতে রোগী কিন্তু কোনো ট্রমার হিস্ট্রি নাও দিতে পারে। দেখা গেল যে 3 মাস আগে সে ছোট্ট করে একটা সিঁড়ি ভেঙে নামার সময় একটা সিঁড়ি থেকে পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে তার তেমন কোনো সমস্যা হয় নাই, বা 3 মাস পরে দেখা যাচ্ছে যে সে কন্টিনিউয়াসলি ড্রাউজি, তার মধ্যে কনফিউশন ডেভেলপ করছে, তার জিসিএস আপনি দেখছেন যে ফল করতেছে, এরকম ঘটনা ঘটবে। এই ঘটনাকে বলা হচ্ছে ক্রনিক সাবডুরাল হেমাটোমা। ক্রনিক সাবডুরাল হেমাটোমা ওল্ডার এজের ক্ষেত্রে অনেক কমন, সুতরাং এটাকে আপনার মাথায় রাখতে হবে। যদি এরকম কোনো একটা হিস্ট্রি দেয়, আপনি দেখছেন এখানে একটা টাইম ফ্রেমের কথা উল্লেখ করে দেওয়া আছে যে 3 সপ্তাহ আগে সে ছোট্ট একটা ব্যথা পাইছিল, বাট এখন হচ্ছে যে তার পরবর্তীতে সাথে সাথে কোনো সমস্যা হয় নাই, বাট এখন দেখা যাচ্ছে তার মধ্যে কনফিউশন ডেভেলপ করতেছে, জিসিএস ফল করতেছে, আপনি ধরে নেবেন যে এটা হচ্ছে সাবডুরাল হেমাটোমা। এরপরে আমরা আসি হচ্ছে যে সাব অ্যারাকনয়েড হেমোরেজ, খুবই ইম্পর্টেন্ট। সাব অ্যারাকনয়েড হেমোরেজ, এটা একটা মারাত্মক ডিজিজ এবং খুবই দুঃখজনক ডিজিজ। সাব অ্যারাকনয়েড হেমোরেজটা কি হবে? এটা হচ্ছে যে অ্যারাকনয়েড স্পেসের নিচে কি হবে আমাদের হচ্ছে যে এখানে অ্যারাকনয়েড পায়ামেটারের মাঝখানে, অ্যারাকনয়েড ম্যাটার এবং পায়ামেটারের মাঝখানে প্রচুর হেমোরেজ হবে। এবং এটা যেটা হয় যে এটা কিন্তু স্পন্টেনিয়াস হয়, এটা হচ্ছে স্পন্টেনিয়াস, মানে এটার কোনো গ্যারান্টি নাই। একটা মানুষ খুব ভালো মতো আছে, সে টেবিল টেনিস খেলতেছে, টেবিল টেনিস খেলতে খেলতে হঠাৎ করে কি হলো, সে দেখা গেল যে আপনার ধাম করে পড়ে মারা গেছে। একটা মানুষ দেখা গেল সিঁড়ি ভেঙে উঠতেছে, হঠাৎ করে ইয়াং ম্যান ধাম করে পড়ে গেল। এই যে ইয়াং এইজে সাডেন যে ডেথগুলি হয়, তার মেজরিটি হচ্ছে সাব অ্যারাকনয়েড হেমোরেজ। সুতরাং যখনই কোনো সিনারি আপনাকে দিবে, আপনি কোনো ক্লু পাচ্ছেন না যে ইয়াং ম্যান ভালো ছিল, হঠাৎ করে তার জিসিএস 3 পড়ে যাওয়ার পরে দেখলাম এবং কিছুক্ষণ পরে মারা গেল, বা গ্যাসপিং ব্রিদিং হচ্ছে, তাহলে আপনি ধরে নেবেন এটা হচ্ছে সাব অ্যারাকনয়েড হেমোরেজ। কারণ কি? তার কারণ হচ্ছে সাব অ্যারাকনয়েড হেমোরেজটা বেসিক্যালি হয় কি কাদের ক্ষেত্রে? যাদের অ্যানিউরিজম থাকে তাদের ক্ষেত্রে। ব্রেন অ্যানিউরিজম যেটা কিনা হচ্ছে যে আপনার হুট করে ফেটে যায়, ফেটে গিয়ে ব্লিডিং হয়ে সাব অ্যারাকনয়েড হেমোরেজ ডেভেলপ করে, এবং এইটা কিন্তু খুবই কমন। ইভেন আমার একজন ব্যাচমেট, আমার বন্ধু আর কি, নাম জুবায়ের ছিল, ও কিন্তু ইন্টার্নশিপের সময় আমাদেরই ব্যাচমেট আর কি, হ্যাঁ, সে কিন্তু মারা গেছে হচ্ছে এইভাবে। হঠাৎ করে তার ইমার্জেন্সি ডিউটি ছিল, ইমার্জেন্সি ডিউটিতে থেকে বাসায় গেছে, বাসায় যাওয়ার পরে হঠাৎ করে শুনলাম আমরা যে সে অসুস্থ, হসপিটালে নিয়ে আসা হচ্ছে, অলরেডি ততক্ষণে তার জিসিএস 3 বা 4 ছিল এবং একদিন পরে মারা গেছে। তার কিন্তু সাব অ্যারাকনয়েড হেমোরেজেই মারা গেছে এবং তার কিন্তু অ্যানিউরিজম ছিল। তো এই জিনিসটা হচ্ছে একটা মারাত্মক জিনিস। আমরা আসলে এটা কেউই জানি না যে কার মধ্যে অ্যানিউরিজম আছে, আমরা নিজেরা তো কেউ তো পরীক্ষাও করে দেখি না, কারণ অ্যানিউরিজম তো সহজে পরীক্ষা করে বোঝা যায় না। তো কার মধ্যে যে আছে এবং কে যে হুট করে কখন মারা যাবে, এই জিনিসটার কোনো গ্যারান্টি নেই। এবং অ্যানিউরিজম একটা মারাত্মক জিনিস, এবং এইটা উইদাউট এনি সাইন, উইদাউট এনি কি বলবো, মানে পূর্বাভাস ছাড়াই এটা হচ্ছে এইটাতে মানুষ মারা যেতে পারে। সুতরাং পরীক্ষা হলে যে সিনারিওগুলি যেখানে আপনি দেখবেন যে ইয়াং এজ হঠাৎ করে রোগী কলাপস করে গেছে, জিসিএস ফল করছে, আপনাকে ধরে নিতে হবে এটা হচ্ছে সাবঅ্যারাকনয়েড হেমোরেজ, মোস্টলি ডিউ টু রাপচার্ড সেরেব্রাল অ্যানিউরিজম। আচ্ছা, আর কি হতে পারে? আরো যেটা হতে পারে সেটা হচ্ছে যে ব্রেইন ম্যাটারের মধ্যে কিন্তু ব্লিডিং হতে পারে, তাই না? সেটা হচ্ছে কি, বেসিক্যালি আমরা যেটাকে বলে হচ্ছে স্ট্রোক, ইন্ট্রা সেরেব্রাল হেমাটোমা। আচ্ছা, ইন্ট্রাসেরেব্রাল হেমাটোমা আমরা জানি যে এটা আমরা ইউজুয়ালি কিভাবে পাই, আমরা হচ্ছে সিটি স্ক্যানিং করে দেখতে পারি। এটা আপনারা জানেন যে আমাদের যে স্ট্রোকের একটা কজ, হেমোরেজিক স্ট্রোক যেটা, সেটাই বেসিক্যালি ইন্ট্রাসেরেব্রাল হেমাটোমা। সুতরাং এটা নিয়ে আমরা আলাদা করে তেমন কিছু বলতেছি না, এটা আপনারা পড়লেই বুঝতে পারবেন। এর বাইরে আরেকটা আছে লাস্ট যেটা, সেটা হচ্ছে ইন্ট্রাভেন্ট্রিকুলার হেমোরেজ, যেটা সব থেকে খারাপ।
ইন্ট্রাভেন্ট্রিকুলার হেমোরেজ। আচ্ছা, একটু আগে তো ব্রেন ম্যাটারের মধ্যে ব্লিডিং হলো, এবার হচ্ছে ভেন্ট্রিকুলার মধ্যে ব্লিডিং হচ্ছে। এটাও কিন্তু আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, বাট এখানে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে যে এইটা সাধারণত প্রিম্যাচিউর নিওনেটদের ক্ষেত্রে সব থেকে বেশি, মানে আপনার ক্ষেত্রে এরকম যখন আপনার কাছে জানতে চাইবে যে এটা হচ্ছে ইন্ট্রাভেন্ট্রিকুলার হেমোরেজ, আপনি খালি ক্লু দিবে যে প্রিম্যাচিউর নিওনেট হঠাৎ করে এরকম পোস্চার করলো, এরকম পোস্চার নিল, খিচুনি টিচুনি হচ্ছে, এগুলি যখনই আপনাকে এরকম সিনারিও দেবে আপনি ধরে নেবেন এটা হচ্ছে ইন্ট্রাভেন্ট্রিকুলার হেমোরেজ। তাহলে ইন্ট্রাভেন্ট্রিকুলার হেমোরেজটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, বা ডায়াগনোসিস করা কিন্তু অনেক ইজি। আচ্ছা, এখন আপনাদেরকে একটা ছবি দেখাই, এই ছবিটা দেখলে আমরা অনেক কিছু বুঝতে পারবো। এরপরে হচ্ছে যে আমরা বাকি কথাতে যাব। আচ্ছা, এই যে এই ছবিটা আপনারা একটু দেখেন, এই যে এইটা একটু দেখেন আপনারা, যে এখানে মোটামুটি দেখা যাচ্ছে, দেখেন সবার উপরে বাম সাইডে লেখা কি, ব্যাকগ্রাউন্ডটা কি, যে টাইপ অফ ব্রেন হার্নিয়েশন কজড বাই রেজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার। আচ্ছা, বেসিক্যালি আমরা এখানে এতক্ষণ যা বললাম, তাই না, যে প্রত্যেকটাতেই কি হচ্ছে, প্রত্যেকটাতেই কিন্তু ব্রেনের ভিতরে ব্লিডিং হচ্ছে, তাই না। তো প্রত্যেকটার ক্ষেত্রে যদি ব্রেনের ভিতরে ব্লিডিং হয়, তার মানে কি ব্রেনের ভিতরে কিন্তু ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার কিন্তু বেড়ে যাবে। তো ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার যদি বেড়ে যায়, তাহলে আমরা জানি যে মনরো কেলি ডক্ট্রিন আছে। মনরো কেলি ডক্ট্রিন কি বলে, যে আমাদের যে ব্রেনের ভেতরের যে জায়গাটা, সেটা তো হচ্ছে একদম কম একটা জায়গা, মানে একটা ফিক্সড জায়গা। তো এখানে যখন হচ্ছে আপনার ব্লাড জমে প্রেশার রাইজ করছে, তখন এই প্রেশারটা কমানোর জন্য কি হবে, যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের যে ব্রেনের যে ম্যাটারগুলি, সেগুলি কি করবে, হার্নিয়েট করে আমাদের যে ক্রেনিয়াম থেকে বের হয়ে আসতে চাইবে। এই জিনিসগুলিকেই বলা হচ্ছে কি আমাদের হার্নিয়েশন। এখন এই হার্নিয়েশনটা কিন্তু বিভিন্ন পয়েন্টে হবে, যেমন এই যে এখানে দেখা যাচ্ছে এই যে আনকাল হার্নিয়েশন বলে একটা কথা কিন্তু বলা হচ্ছে, আমি যেটার উপর চাপ দিলাম দেখেন, আনকাল হার্নিয়েশন, যে এই জায়গাতে ব্লিডিং হওয়ার কারণে যে প্রেশারটা রাইজ করছে, তখন কি হচ্ছে আমাদের এই জায়গাটা যে আঙ্কাস থাকে, এই আঙ্কাসটা কি হচ্ছে আমাদের এখানে যে টেন্টোরিয়াম সেরিবেলি যেটা আছে, এই জায়গার ফাঁক দিয়ে চাপা খেয়ে বের হয়ে আসতেছে, এটাকে বলা হচ্ছে আনকাল হার্নিয়েশন। আনকাল হার্নিয়েশন হলে অসুবিধা কি, আনকাল হার্নিয়েশন হলে অসুবিধা হচ্ছে যে ঠিক এই জায়গা দিয়েই কিন্তু অকুলোমোটর নার্ভটা যায়। অকুলোমোটর নার্ভটা তার মানে এখানে প্রেসার হয়ে যাবে। অকুলোমোটর নার্ভ যদি প্রেসার হয়, তাহলে কি হবে, আমরা জানি অকুলোমোটর নার্ভ আমাদের কি করে, মিওসিস করে। তার মানে হচ্ছে যে আমাদের যে চোখের যে পাপড়ি, এই পাপড়িটা ছোট থাকার পিছনে দায়ী কে, অকুলোমোটর নার্ভ। তার মানে কি হবে, তখন কিন্তু আপনার পিপিলটা কিন্তু বড় হয়ে যাবে, ডাইলেট হয়ে যাবে। আচ্ছা, তো এরকম ক্ষেত্রে আমরা কি কি সাইন পাই, একটা হচ্ছে যে রেজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেসারের জন্য আমরা হেডেক পাবো, নশিয়া পাবো, ভমিটিং পাবো, চেঞ্জ ইন মেন্টাল স্ট্যাটাস, আর কুশিং ট্রায়াড। কুশিং ট্রায়াডের কথা আপনারা জানেন, যে ব্র্যাডিকার্ডিয়া হয়, হাইপারটেনশন হয়, এগুলো আমরা ফিজিওলজি ক্লাসে আলোচনা করে আসছি। আর এই যে দেখেন খুব ইম্পর্টেন্ট যেটা, যে কম্প্রেশন অফ ক্রেনিয়াল নার্ভ 3 বা অকুলোমোটর নার্ভ, এটার কারণে আমরা কি পাবো, আমরা হচ্ছে যে অ্যাকিউট লস অ্যান্ড আমরা কি পাবো, ইপসিল্যাটারাল ডায়ালেটেশন অফ দা পিউপিল পাবো। আচ্ছা, এখন কি কি ম্যানেজমেন্ট আমরা করব, এই যে ঘটনাটা ঘটলো, এখন আমরা এটা কিভাবে ম্যানেজ করতে পারি। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে কি, দেখেন যে আমাদের কিন্তু হচ্ছে এখন প্রেশার কিন্তু অনেক বেশি ব্রেনের ভিতরে, তাই না। আচ্ছা, এখন আমাকে প্রেশার কমাইতে হবে, রেজ ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার। আমরা হেড ইঞ্জুরি রোগী আসছে, আমরা হচ্ছে যে এখন তো অপারেশন করবো, সহজ কথা তো হচ্ছে যে আমাকে আগে অপারেশন করতে হবে, তাই না। আচ্ছা, তো তার আগে তো আমার কিছু মেডিকেল ম্যানেজমেন্ট আছে, আমি তো সাথে সাথে অপারেশন করতে পারবো না। তাহলে আমি কি কি করবো, এক নাম্বার কাজ হচ্ছে আমাকে রোগীকে যেটা করতে হবে, যে রোগীকে 30 ডিগ্রি টিল্ট করে আমি বসায় দিতে পারি, তার মাথাটা আমি উঁচু করে বসাবো, 30 ডিগ্রি টিল্ট করব। 30 ডিগ্রি টিল্ট করলে কি হবে, ধরেন একটা মানুষ এভাবে সে শুয়ে আছে, তার মাথা সহ এভাবে শুয়ে আছে, এটা। আর একটা হচ্ছে যে এই যে এভাবে তার মাথাটা উঁচু করে দেওয়া। তাহলে ভেনাস ড্রেনেজ কোনটার ক্ষেত্রে ভালো হবে, গ্র্যাভিটির কারণে এদের কিন্তু ভেনাস ড্রেনেজটা বেটার হবে। তাহলে ভেনাস ড্রেনেজ যদি বেটার হয়, তার মানে কি আপনার ব্রেনের ভিতরে যে ব্লাড সাপ্লাইগুলি আছে, সেগুলি কিন্তু নিচের দিকে নামতে থাকবে, ফলে আপনার কিন্তু আইসিপি কিছুটা কমে আসবে। সে কারণে এই কারণে আমাকে একটা হেড টিল্ট করতে হবে। আর কি করব, আমাকে হাইপার ভেন্টিলেট করতে হবে রোগীকে। আমার যদি রোগীকে ইনটিউবেট করা লাগে, তাহলে আমি কি করব, রোগীকে হাইপার ভেন্টিলেট করব। কেন, কারণ রোগীকে যখন আমি হাইপার ভেন্টিলেট করব, তখন কি হবে, রোগীর কিন্তু কার্বন ডাইঅক্সাইড কমে যাবে। রোগীর কার্বন ডাইঅক্সাইড যদি কমে যায়, আপনি জানেন যে কার্বন ডাইঅক্সাইড কিন্তু একটা সেরেব্রাল ভেসোডাইলেটর। সেরেব্রাল ভেসোডাইলেটর যদি বাড়ে, তার মানে কি, তার মানে তো এখান থেকে হচ্ছে যে আপনার ওখানে ব্লাডের পরিমাণও বেড়ে যাচ্ছে, ফলে কিন্তু আলটিমেটলি রেজড আইসিপিও কিন্তু বেড়ে যাবে। তো কার্বন ডাইঅক্সাইড যখন আপনার কমে যাবে, তখন কি হবে, আপনার কিন্তু সেরিব্রাল ভেসোকনস্ট্রিকশন হবে, এবং এখানে কিন্তু ব্লাডের পরিমাণ কমে কিন্তু আইসিপি কমে যাবে। আর কি দিবেন, আমি এখানে রোগীকে ম্যানিটল দিতে পারি। ম্যানিটল দিলে কি হবে,
রোগীর যেটা হবে সেটা হচ্ছে যে রোগীর কিন্তু আইসিপির পরিমাণ কিন্তু কিছুটা কমে আসবে। এই 3টা কাজ করে আমি এখন কি করব, আমি হচ্ছে রোগীকে হচ্ছে যে অপারেশন থিয়েটার নিয়ে যাব। যদি দেখি যে তার হচ্ছে যে এক্সট্রাডুরাল হেমাটোমা, তাহলে তো আমাকে ট্রেনিয়েক্টমি করে পুরা ক্লট হচ্ছে আমাকে রিমুভ করে নিয়ে আসতে হবে। আর এর বাইরে যেটা যেটা প্রয়োজন হয় সেটা সেটা সেভাবে আমাকে করতে হবে। এটা আমাদের নোটসে দেওয়া আছে, আপনার রিডিং করলেই পারবেন, সুতরাং এটা না তেমন কিছু বলতেছি না। এখানে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষার জন্য খুব 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 ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এখানকার ইলেকট্রোলাইট অ্যাবনর্মালিটি। হেড ট্রমার পরে কি ঘটনা ঘটবে মাথায় আপনাদের রাখতে হবে, সেটা হচ্ছে সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিডাইউরেটিক হরমোন, তাই না? তার মানে এখানে ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি অ্যান্টিডাইউরেটিক হরমোন বেশি বেশি সিক্রেটেড হবে। অ্যান্টিডাইউরেটিক হরমোন যদি বেশি সিক্রেট হয় তাহলে কি হবে, ওয়াটার অ্যাবজর্ব হবে, বাট সোডিয়াম কিন্তু ওইভাবে অ্যাবজর্পশন হবে না, ফলে কিন্তু হাইপোন্যাট্রেমিয়া ডেভেলপ করবে। সুতরাং আপনাকে যদি এরকম কোনো একটা সিনারিও দেয় যেটাতে হেড ইঞ্জুরির পেশেন্ট, কি ইলেকট্রোলাইট অ্যাবনর্মালিটি পাবো, আপনি চোখ বন্ধ করে, পরীক্ষার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, চুজ করবেন কি হাইপোন্যাট্রেমিয়া। তাহলে এই গেল হচ্ছে যে আমাদের এখানকার ইম্পর্টেন্ট ইনফরমেশন। এবার হচ্ছে যে আপনাদেরকে আমি খুব ইম্পর্টেন্ট একটা টপিক বলবো, ইম্পর্টেন্ট বলতে বোঝার মতো একটা টপিক, খুব সুন্দর, আপনারা এখন একটু মনোযোগ দিয়ে শুনবেন। আচ্ছা, এটা হচ্ছে যে হেড ইনজুরিতে পিউপিলের সাইজ দেখতে হয়। হ্যাঁ, হেড ইনজুরিতে আপনাকে পিউপিল দেখতে হবে, পিউপিল দেখে আপনাকে বুঝতে হবে যে আসলে কি হইতে পারে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখন তাহলে আমরা আসি, তার আগে আপনাদেরকে আমি একটা জিনিস একটু মনে করাই দিতে চাই। এই যে লাইট রিফ্লেক্স যেটা আমরা পড়ি, লাইট রিফ্লেক্সটা কি ছিল আপনারা জানেন নিশ্চয়, যে এটার হচ্ছে যে অ্যাফারেন্ট সিগন্যাল যেটা ছিল, তাই না? অ্যাফারেন্ট মানে কি, মানে সেন্সরি ইনফরমেশনটা নিয়ে যায় কে? অ্যাফারেন্ট ইনফরমেশনটা কিন্তু নিয়ে যায় হচ্ছে অপটিক নার্ভ। আর ইফারেন্ট ইনফরমেশনটা নিয়ে যায় কে, মানে হচ্ছে যে যে মিওসিস করে। আমরা জানি যে লাইট যদি আমরা চোখে দেই তাহলে কি হয়, চোখে হচ্ছে যে কি হয় আমরা জানি হচ্ছে যে পিপিলারি কনস্ট্রিকশন হয়, তাই না? মিওসিস হয়, পিপিলারি কনস্ট্রিকশন হয়। এই কাজটা করে কে? করে হচ্ছে অকুলোমোটর নার্ভ। আচ্ছা, তাহলে আমি আবার বলি যে আমাদের লাইট রিফ্লেক্স মানে কি, যে আমি যদি চোখে লাইট দেই, লাইট দিলে কি হবে, আমি যদি চোখে লাইট দেই তাহলে কি হবে, আমাদের হচ্ছে যে পিউপিল কনস্ট্রিক্ট করবে, পিউপিল কনস্ট্রিক্ট করবে। এই জিনিসটাকে আমরা কি বলি, আমরা বলি হচ্ছে লাইট রিফ্লেক্স। এই লাইটের ইনফরমেশনটা ব্রেনে যাচ্ছে কি দিয়ে, যাচ্ছে হচ্ছে অপটিক নার্ভ দিয়ে, তাই না? আর এই পিপিল কনস্ট্রিক্ট করছে কে, করছে হচ্ছে অকুলোমোটর নার্ভ। এই জিনিসটা আপনার একটু একটু মাথায় রাখতে হবে। আর লাইট রিফ্লেক্সের কি ছিল, দুইটা টাইপ ছিল কিন্তু, একটা ছিল হচ্ছে যে ডিরেক্ট রাইট রিফ্লেক্স আর কনসেনচুয়াল রাইট রিফ্লেক্স। এটা আপনাদের মাথায় আছে যে ডিরেক্ট মানে কি, আমি চোখের উপরে ফেলতেছি, চোখের উপরে ফেললে অপর সাইড এই চোখ তো যেমন হচ্ছে কনস্ট্রিক্ট করবে, ঠিক একই রকম ভাবে পাশের যে চোখ সেটাও কিন্তু কনস্ট্রিক্ট করে, এটাকে বলা হচ্ছে কনসেনচুয়াল লাইট রিফ্লেক্স। অর্থাৎ এক চোখে লাইট ফেলেও দুই চোখেই হচ্ছে কনস্ট্রিক্ট করে। আচ্ছা, এখন আমাদের জন্য ইম্পর্টেন্ট যেটা আর কি, সেটা হচ্ছে হেড ইঞ্জুরিতে পিউপিল সাইজ দেখে আমরা কি বুঝবো। হেড ইঞ্জুরিতে পিউপিল সাইজ দেখতে হবে, আর কি দেখতে হবে, লাইট রিফ্লেক্সের কি অবস্থা, এই জিনিসটা আপনাকে দেখতে হবে। এটা দেখে আপনাকে ইন্টারপ্রিট করতে হবে যে ঘটনাটা আসলে কি ঘটছে। আপনার ঠান্ডা মাথায় এটা শুনবেন। আচ্ছা, দেখা যাচ্ছে আপনি জানেন না, রোগী আসছে, রোগী আসার পরে আপনি দেখলেন যে তার চোখ ডায়ালেটেড, দুই দিকে ডায়ালেটেড না, শুধু একদিকে ডায়ালেটেড, হ্যাঁ, ইউনিল্যাটারালি ডায়ালেটেড, ধরেন যে ডান চোখ ডায়ালেটেড। আচ্ছা, লাইট রিফ্লেক্স দিয়ে দেখলেন যে লাইট রিফ্লেক্স দিয়ে কোনো ঘটনা ঘটতেছে না, এটা হচ্ছে ফিক্সড। এইটা হচ্ছে যে আপনি দেখলেন। আবার আরেক জায়গাতে দেখলেন যে ইউনিল্যাটারালি ডায়ালেটেড, বাট আপনি যখন ডিরেক্ট ওই চোখে দিচ্ছেন আপনার চোখে কোনো রেসপন্স নাই, কিন্তু যখন আপনি বাম দিকের যে ভালো চোখটা আছে সেই চোখে যখন লাইট মারতেছেন তখন ডান চোখটা হচ্ছে রিয়াক্ট
রিয়াকশন হচ্ছে, অর্থাৎ ক্রস রিয়াক্টিভ। আমার কথাটা এটা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনলেন। সেটা কি বললাম দেখেন, যে পিপিলের যে লাইট রিফ্লেক্স, হ্যাঁ এটা কি পিপিল একটা ক্ষেত্রে কি ছিল আমি বলছি, যে এটা হচ্ছে যে আমাদের ইউনিল্যাটারালি ডায়ালেটেড। হ্যাঁ, আপনি হচ্ছে যে লাইট দিয়ে দেখলেন, ডান চোখে লাইট মারেন আর বাম চোখে লাইট মারেন না কেন, এই এই যে চোখটা আছে এটা হচ্ছে একই রকম আছে, লাইট রিফ্লেক্সের কোনো চেঞ্জ নাই। এটা একটা সিনারিও। আর আরেকটা সিনারিওতে আপনি দেখলেন যে আমাদের ডান চোখটা রোগীর ডায়ালেটেড, ডান চোখে যখন লাইট মারতেছেন তখন কোনো লাইট রিফ্লেক্সের বালাই হচ্ছে না, বাট যখন বাম চোখে দিচ্ছেন তখন রোগীর ক্রস রিয়াকশন হচ্ছে, অর্থাৎ তখন হচ্ছে যে রোগীর পিপিল হচ্ছে যে কনস্ট্রিক্ট করতেছে। তাহলে এখন আপনি কি বুঝলেন? এই জায়গাতে যেহেতু আমি একটু কি বললাম দেখেন, যে লাইট রিফ্লেক্সটা এফারেন্ট লিম্বটা হচ্ছে কি অপটিক নার্ভ, সেন্সরি ধারণাটা নিয়ে যায় কি অপটিক নার্ভ, আর মোটরের কাজটা করে মানে বেসিক্যালি আমাদের চোখটাকে কনস্ট্রিক্ট করে কে, সেটা করে হচ্ছে যে অকুলোমোটর নার্ভ, তাই না? তো এই জায়গাতে কি হচ্ছে দেখেন, যে ইউনিল্যাটারালি ডায়ালেটেড, তাই না? আমরা জানি যে অকুলোমোটর নার্ভ যদি প্যারালাইজড হয় তাহলে কি হবে, ওই জায়গাটাতে মিওসিস করার অ্যাবিলিটি চলে যায়, সেটা ডায়ালেটেড থাকবে। এবং যেহেতু অকুলোমোটর নার্ভ হচ্ছে প্যারালাইসিস, সুতরাং এখানে লাইট রিফ্লেক্সও কিন্তু ফিক্স থাকবে। তো ইউনিল্যাটারালি ডায়ালেটেড এরকম একটা সিচুয়েশন যখন থাকবে তখন আপনি বুঝবেন এখানে অকুলোমোটর নার্ভ প্যারালাইসিস হয়েছে, প্যারালাইসিস। বাট যখন আপনি দেখছেন যে ইউনিল্যাটারালি ডায়ালেটেড আছে বা একই রকম সাইজ আছে, বাট আপনি যখন ওই চোখে লাইট দিচ্ছেন, ওই চোখে কোনো, অর্থাৎ ডান চোখ হচ্ছে ডায়ালেটেড, ডান চোখে লাইট দিচ্ছেন তখন কোনো রিয়াকশন নাই, বাট বাম চোখে যখন লাইট দিচ্ছেন তখন ডান চোখ কনস্ট্রিক্ট করতেছে, তার মানে কি ডান চোখের অকুলোমোটর নার্ভ কিন্তু ইনট্যাক্ট আছে। বাট সমস্যাটা হচ্ছে কোথায়? সমস্যাটা হচ্ছে অপটিক নার্ভে, কারণ ওই দিকের অপটিক নার্ভটা ড্যামেজ থাকার কারণে ওই জায়গাতে যখন আপনি লাইট দিচ্ছেন তখন ওই চোখ দিয়ে কিন্তু কোনো ইনফরমেশন যাচ্ছে না, বিধায় ডিরেক্ট লাইট রিফ্লেক্স ওই চোখে অ্যাবসেন্ট। বাট যেহেতু অকুলোমোটর নার্ভটা ইনট্যাক্ট আছে, অপর সাইডের চোখের যেহেতু অপটিক নার্ভটা ইনট্যাক্ট আছে, অপর সাইডের চোখে যখন লাইট রিফ্লেক্স দেওয়া হচ্ছে তখন এটা ক্রস রিয়াক্ট করতেছে। এইটা মানে বুঝবেন হচ্ছে এটা হচ্ছে অপটিক নার্ভ ইনজুরি। এই দুইটা জিনিস দেখে আপনি বুঝে যাবেন যে এটাকে অকুলোমোটর নার্ভ ইনজুরি নাকি অপটিক নার্ভ ইনজুরি। এই দুইটা জিনিস আপনি বুঝতে পারলেই মোটামুটি এই চার্টটা আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। এখন যদি এটা ভাইয়া, হ্যাঁ আপু, বোঝা অপটিক গেছে? নার্ভ ইনজুরিটা আবার একটু বলবেন প্লিজ। আচ্ছা, অপটিক নার্ভ এখানে তাহলে কি হলো দেখেন, যে এই ক্ষেত্রে কি হচ্ছে, যে রাইট আর লেফট আমরা ধরি, রাইট নার্ভে আমরা দেখতেছি যেটা হচ্ছে ডায়ালেটেড আর লেফটটা হচ্ছে নর্মাল। রাইটে যখন আপনি লাইট দিলেন তখন রাইট আইয়ের কোনো চেঞ্জ নাই, বাট লেফট আইতে যখন আপনি লাইট দিচ্ছেন তখন রাইট আইটা কনস্ট্রিক্ট করতেছে। তার মানে কি, যেহেতু রাইট আই কনস্ট্রিক্ট করতেছে যদি এটা ডায়ালেটেড আছে, তার মানে কি এটার অকুলোমোটর নার্ভটা ইনট্যাক্ট আছে, কারণ এটা তো কনস্ট্রিক্ট করতে পারছে। বাট এটাতে যখন আপনি লাইট রিফ্লেক্স দিয়েছেন তখন কিন্তু এটাতে কোনো চেঞ্জ হয় নাই। কেন চেঞ্জ হয় নাই? তার কারণ এটার অপটিক নার্ভটা ড্যামেজড। অপটিক নার্ভটা ড্যামেজ থাকার কারণে আপনার যে লাইট রিফ্লেক্সের ইনফরমেশনটা সেটা কিন্তু ব্রেন পর্যন্ত পৌঁছায় নাই। এই কারণেই কিন্তু এটার অকুলোমোটর নার্ভ ইনট্যাক্ট থাকার পরও কিন্তু এটা কনস্ট্রিক্ট করে নাই। বাট যখন অপোজিট সাইডে আপনি দিচ্ছেন, এই সাইডের আয়ের অপটিক নার্ভ তো ওকে আছে, ফলে আমরা জানি যে অপটিক নার্ভ দিয়ে যেহেতু ইনফরমেশনটা যখন ব্রেনে যায় তখন কি করে, সে কিন্তু দুই সাইডের চোখেই কনস্ট্রিক্ট করে। ফলে আপনি ডান দিকের চোখে সমস্যা, বাট বাম দিকের চোখে যখন আলো দিচ্ছেন তখন বাম দিকের চোখ যেমন কনস্ট্রিক্ট করতেছে, ডান দিকের চোখও কনস্ট্রিক্ট করতেছে। তার মানে এটার অকুলোমোটরটা ইনট্যাক্ট আছে, বাট অপটিক নার্ভটার সমস্যার কারণে এই ঘটনাটা ঘটতেছে। এটা কি এখন ক্লিয়ার নাকি না এখনো বোঝা যায় না? ক্লিয়ার এই ভাইয়া, দুইটা থ্যাংক ইউ। জিনিস দেখে আপনার বুঝতে হবে, যে লাইট রিফ্লেক্স দেখে আপনার জাজ করতে হবে যেটাকে অকুলোমোটর নার্ভের প্রবলেম নাকি অপটিক নার্ভের প্রবলেম। এইটা আপনাদের হচ্ছে যে ক্লিয়ারলি বুঝে রাখতে হবে। তাহলে এই গেল হচ্ছে একটা ইম্পর্টেন্ট ইস্যু এখানকার। বাকি যে দুইটা ধারণা আছে ওইটা আপনারা এটা রিডিং করলেই পারবেন, এই জন্য এটা ডিসকাস করতেছি না, কারণ ক্লাস লম্বা হলে আসলে মনোযোগ ধরে রাখা যায় না। তো এই কারণে হচ্ছে যে ওইটা আমি এভাবে আলাদা করে আলোচনা করলাম। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমরা আসি আমাদের সাব ব্যারাকনয়েড হেমোরেজ নিয়ে। তো আমরা ডিসকাস করেছি যে এটা কি হয়, যেটা হয় সেটা হচ্ছে যে সিটি স্ক্যান করতে হয়, এবং সাবঅ্যারাকনয়েড হেমোরেজের কারণে কি হয়, যে হঠাৎ করে যদি এরকম কোনো সিনারিও থাকে যে সাডেন ডেথ বা সাডেন কলাপস উইথ ফলিং জিসিএস, আপনাকে ধরে নিতে হবে যেটা হচ্ছে সাবঅ্যারাকনয়েড হেমোরেজ। আচ্ছা, আর কি হতে পারে? আরেকটা হচ্ছে যে আপনার
ডিপ্রেসড স্কাল ফ্র্যাকচার হতে পারে। ডিপ্রেসড স্কাল ফ্র্যাকচার একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা কিভাবে হয়? এটা হচ্ছে যে ডিপ্রেসড স্কাল ফ্র্যাকচার, এটা আসলে আমাদের ঢাকা মেডিকেলে খুব কমন ছিল। আমাদের জুনিয়র এবং সিনিয়র এবং আমাদের ব্যাচমেট অনেকে মারামারি করে ডিপ্রেস স্কাল ফ্র্যাকচার নিয়ে হসপিটালে ভর্তি ছিল। যেটা হয় আর কি, যে মারামারি হচ্ছে, রড হাতে আছে, জোরে একটা বাড়ি দিল মাথা বরাবর, যে রডের যে শেপটা, ওই শেপ বরাবর ফ্রন্টাল বোনসে একটা শেপ হয়ে গেল। এটাই হচ্ছে ডিপ্রেস স্কাল ফ্র্যাকচার। এবং এটার আরেকটা নাম আছে সুন্দর, এটার বলা হচ্ছে সিগনেচার ফ্র্যাকচার। সিগনেচার ফ্র্যাকচার কেন? কারণ হচ্ছে যে এইটাতে যেইটা দিয়ে আঘাত করা হয় ওইটার ছাপ স্কালে পড়ে যায়, এই কারণে এটাকে বলা হচ্ছে সিগনেচার ফ্র্যাকচার। তার মানে আপনি যে রডটা দিয়ে বাড়ি দিচ্ছেন, এই রডটা কতটুকু মোটা, এটার সাইজটা ডিপ্রেসড স্কাল ফ্র্যাকচার দেখেই বের করা যাবে। এই যে ঘটনাটা ঘটে, যে যেই উইপন দিয়ে মারা হইলো ওই উইপেনের শেপটা স্কালে বসে গেছে, এই জিনিসটাকে বলা হচ্ছে সিগনেচার ফ্র্যাকচার। এবং এটার ম্যানেজমেন্ট কি? ম্যানেজমেন্ট হচ্ছে সোজা, যেহেতু রোগী যদি স্টেবল থাকে, কোনো হেমাটোমা না থাকে, তাইলে আপনি কনসার্ভেটিভ ম্যানেজমেন্ট, যদি কসমেটিক কারণে রোগী হচ্ছে যে এটারে অপারেশন করতে চায়, করতে পারে। আর যদি এরকম হয় যে রোগীর ইন্ট্রাক্রেনিয়াল হেমাটোমা ডেভেলপ করে গেছে, তাহলে এটারে ফ্র্যাকচারটাকে ওপেন করে আপনাকে হেমাটোমাটা রিমুভ করতে হবে। একদম সহজ হিসাব। আচ্ছা, এরপরে আছে হচ্ছে যে আমাদের এখানকার যেটা, সেটা হচ্ছে যে অকুলোমোটর সিস্টেমের হচ্ছে ডিসঅর্ডার অফ অকুলোমোটর সিস্টেম। সেটা কি? বেসিক্যালি যে আমাদের যে ব্রেনের যে সরি, ব্রেন বলতেছি, আইবল। আমরা জানি যে আমাদের আইবলে হচ্ছে মেনলি তিনটা নার্ভ, একটা হচ্ছে কি অকুলোমোটর, ট্রক্লিয়ার, আর হচ্ছে অ্যাবডুসেন্স, তিনটা, তাই না? তো এটা নিয়ে আমি দেখলাম যে আমাদের গ্রুপে রাগিব হচ্ছে একটা সুন্দর একটা ভিডিও দিছে। আপনারা হচ্ছে যে সেটা হচ্ছে যে ডিপ্লোপিয়ার কারণ, এবং হচ্ছে যে ডিপ্লোপিয়া কিভাবে বুঝবেন যে কোন নার্ভ দিয়ে ডিপ্লোপিয়াটা হচ্ছে, কোন নার্ভের লেশনে হচ্ছে যে ডিপ্লোপিয়াটা কিরকম থাকে, বা হচ্ছে যে আয়ের পজিশনটা কিরকম থাকে, এটা নিয়ে একটা ভিডিও আপলোড করা আছে। আপনারা এটা আবার একটু দেখে নেবেন, এটা দেখলেই মোটামুটি ক্লিয়ারলি বুঝতে পারবেন। এবং এটা কিন্তু আপনাদের খুব ভালোভাবে পারতে হবে। ডিসঅর্ডার অফ দ্য অকুলোমোটর সিস্টেম, অর্থাৎ অকুলোমোটর নার্ভ, ট্রক্লিয়ার নার্ভ আর অ্যাবডুসেন নার্ভ, কোন নার্ভের লেশনে আইটা কিরকম থাকে, কোথায় ভার্টিক্যাল ডিপ্লোপিয়া হয়, কোথায় ল্যাটারাল ডিপ্লোপিয়া হয়, এই জিনিসগুলি একটু ভালোভাবে বুঝে এখানে পড়তে হবে। এটার এক্সপ্লেনেশনটা আমাদের গ্রুপে ভিডিওতে দেওয়া আছে, রাগিবের করা আছে। আর এর বাইরে যতটুকু প্রয়োজনীয় জিনিসপত্র একদম হাইলাইট করে নোটসের মধ্যে উল্লেখ করা আছে। এখানে আমি এটা আর আলাদাভাবে এটা ডিসকাস করতেছি না। আচ্ছা, এরপরে আছে হচ্ছে যে আমাদের ব্যাবিনস্কি সাইন। ব্যাবিনস্কি সাইন জিনিসটা কি? এটা আপনারা সবাই জানেন, যেহেতু হচ্ছে যে আপার মোটর নিউরোনেশনের ক্ষেত্রে আমরা ব্যাবিনস্কি সাইন পাই। ব্যাবিনস্কি সাইনের ক্ষেত্রে একটা জিনিস আমি একটু বলবো, যে ব্যাবিনস্কি সাইন মানে কি। ব্যাবিনস্কি সাইন মানে কিন্তু হচ্ছে যে এই ক্ষেত্রে কি হবে, আমরা জানি যে আমাদের যে হ্যালাক্সটা থাকে, তাই না? ওখানে কোন মাসলটা থাকে? এক্সটেন্সর হ্যালোসিস লঙ্গাস। এক্সটেন্সর হ্যালোসিস লঙ্গাস, এটা কিন্তু কন্ট্রাক্ট করবে। কন্ট্রাক্ট করলে কি হবে? বেসিক্যালি আমাদের যে হ্যালাক্সটা, সেটা কিন্তু ডরসিফ্লেক্স করবে। যদি ডরসিফ্লেক্স করে, এটাকে আমরা বলবো হচ্ছে যে পজিটিভ ব্যাবিনস্কি সাইন। এই জিনিসটা আপনাকে একটু খেয়াল করে পড়তে হবে। হ্যাঁ, যে আমরা কিন্তু প্রায় গুলায় ফেলি যে পজিটিভ বলতে কোনটা বোঝায়। পজিটিভ হচ্ছে কখন? যে আমাদের যে হ্যালাক্সটা, এটা যদি ডরসিফ্লেকশন হয়, তাহলে এটা হচ্ছে আমাদের পজিটিভ ব্যাবিনস্কি সাইন। এবং এটার মানে কি? এটার মানে হচ্ছে যে আপার মোটর নিউরন প্যাথোলজি। এই কয়েকটা জিনিস একটু খেয়াল করে পড়তে হবে। বাকিগুলি রিডিং পড়লেই বুঝতে পারবেন। আমি বারবার বলতেছি একই কথা, এই জন্য ওগুলি নিয়ে আরো ভাবে আলাদা করে ডিসকাস করি নাই। তারপরেও যদি কোনো টপিক রিডিং করার পরে মনে হয় যে না, বুঝতে একটু সমস্যা হচ্ছে, তাইলে নক দিয়ে আমি গ্রুপে দরকার হলে এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করব। এবার আমরা একটু প্রশ্ন কয়েকটা দেখি কি ধরনের প্রশ্ন এখান থেকে আসে। প্রথমটা দেখেন একটু। 56-year-old man presents with a painless swelling in the upper part of the anterior triangle of his neck. আচ্ছা, anterior triangle এর আপার পার্টে হচ্ছে পেইনলেস সোয়েলিং আছে। একটা মাস পাওয়া যাচ্ছে কোথায়? সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডে। আচ্ছা, তাহলে বলে দিল যে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডে আমি একটা মাস পাচ্ছি, বয়স হচ্ছে 56 বছর। আচ্ছা, সিটি স্ক্যানে আমরা দেখলাম যেটা হচ্ছে একটা সলিড লেশন, বাট কোনো রিজিওনাল লিম্ফাডেনোপ্যাথি নাই। দুইবার এফএনএসি করছি, দুইবারে এটা ডায়াগনোসিস হচ্ছে না। এখন আমি কি করতে পারি? এখানে বেশ কয়েকটা ইনফরমেশন দিছে। একটা বলছে যে বয়স হচ্ছে 56 বছর, তার সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডে সলিড লেশন, বাট কোনো লিম্ফাডেনোপ্যাথি নাই। এফএনএসি করছি কিন্তু কোনো ইনফরমেশন আমি পাচ্ছি না। তাহলে আমি এখন কি করতে পারি? এখানে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন একটাই, সেটা হচ্ছে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের মোস্ট অফ রিলেশন অফ সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড হচ্ছে ম্যালিগন্যান্ট। তাহলে এখন কি করা যেতে পারে?
কি করা যায়? আমি এখানে বলে দেই, আমরা যেটা করব সেটা হচ্ছে যে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডটা এক্সসিশন করে ফেলবো। যেহেতু সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের মোস্ট অফ দি লেশন ম্যালিগনেন্ট থাকে, সুতরাং এখানে এই জন্য আমরা যেটা করব যে হচ্ছে পুরাটাকে এক্সারসাইজ করে ফেলবো। আর এখানে লিম্ফ নোড কাটবো কি না, লিম্ফ নোড কাটবো না, তার কারণ হচ্ছে এখানে তো বলছে যে কোনো লিম্ফ নোড নাই, সিটি স্ক্যান করেই দেখা গেছে যে কোনো হচ্ছে যে লিম্ফ্যাডেনোপ্যাথি নাই। এই জন্য আমরা শুধুমাত্র সেফ সাইডে থাকার জন্য সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড এক্সসিশন করে তারপরে হচ্ছে এটাকে পরীক্ষায় পাঠাবো, তার উপর ডিপেন্ড করে পরবর্তী চিকিৎসা হবে। তাহলে এখানে উত্তর হচ্ছে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড এক্সসিশন। তারপর আমরা আসি এর পরে যে 43-year-old লেডি প্রেজেন্টস উইথ সিমটমস অফ ক্রনিক এয়ার ডিসচার্জ, কান দিয়ে রেগুলার বেসিসে ময়লা আসে, আবার রাইট সাইডের ফেশিয়াল নার্ভ পালসি। এক্সামিনেশন করে দেখা গেল ফাউল স্মেলিং ফ্লুইড আসছে ডান কান দিয়ে, আর ডান সাইডে কমপ্লিট ফেশিয়াল নার্ভ পালসি আছে। কি হবে এটা? কোলেস্টিয়াটোমা, এটা একদম ইজি, কোলেস্টিয়াটোমা। আচ্ছা, এরপরে আসা যাক হচ্ছে পরেরটাতে। 70-year-old লেডি প্রেজেন্টস উইথ এ পেইনলেস নেক লাম্প, 70 বছরের মহিলা। There is a mass noted beneath the sternocleidomastoid muscle. There is a long history and somewhat unkindly her husband remarked on her rather noticeable halitosis. What is the most likely explanation? কি হইতে পারে? বয়স্ক মহিলা, ফ্যারিঞ্জিয়াল পাউচ ভাই। ফ্যারিঞ্জিয়াল পাউচ। এটা হচ্ছে ফ্যারিঞ্জিয়াল পাউচ, তাই না? এখানে কিন্তু এটা কিন্তু স্টার্নোক্লিডোমাস্টয়েডের নিচে মাস, বাট এটা তাহলে ব্র্যাকিয়াল সিস্ট কেন হইলো না? এক নাম্বার হচ্ছে প্রেজেন্টেশন অনেক বয়সে, তাই না? এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এবং হ্যালিটোসিস ফিচারটা হচ্ছে ফ্যারিঞ্জিয়াল পাউচের সাথে, কেন এটা হচ্ছে ফ্যারিঞ্জিয়াল পাউচ। আচ্ছা, 53-year-old man presents with a mass lesion slightly inferior to the tragus of his right ear. FNA and USS are performed and a 2 cm pleomorphic adenoma is diagnosed. Pleomorphic adenoma তে আমরা কি করি? প্লিওমরফিক অ্যাডেনোমা একটা বিনাইন প্যারোটিড এনলার্জমেন্ট, তার মানে আমরা এখানে কি করব? প্যারোটিডের ক্ষেত্রে আমাদের কি হয়? সুপারফিশিয়াল মানে রেডিক্যাল, যেহেতু বিনাইন সুতরাং আমরা এখানে সুপারফিশিয়াল করব। আচ্ছা, চাইল্ড ইজ ব্রট টু ক্যাজুয়ালিটি কমপ্লেনিং অফ এ হেডেক অ্যান্ড এ সেন্সেশন অফ প্রেশার বিটুইন দি আইজ। অন এক্সামিনেশন শি ইজ ফেব্রাইল with a smooth swelling overlying the supremedial aspect of the right eye. The eye is uncomfortable and there is purulent discharge from the inner canthus. What is the likelihood? কি হবে এটা? এথময়েডাল সাইনোসাইটিস ভাই। হ্যাঁ, এটা হচ্ছে এথময়েডাল সাইনোসাইটিস হবে। যেহেতু বয়স অল্প এবং এথময়েডাল সাইনোসাইটিস কিন্তু হচ্ছে এথময়েডের যে সাইনাসটা, এটা আপনারা জানেন যে এটা হচ্ছে কি থাকে ইন বিটুইন টু আই, তাই না? ওই জায়গাটাতে কিন্তু থাকে দুই সাইডে। তো এই কারণে হচ্ছে এথময়েডাল সাইনোসাইটিস। এটা হচ্ছে একদম টিপিক্যাল ফিচার অফ এথময়েডাল সাইনোসাইটিস। এথময়েডাল সাইনোসাইটিস কিন্তু অতটা কমন না। 42-year-old singer is admitted for a thyroidectomy. Post-operatively, she is only able to make a gargling noise. Her voice sounds breathy. What is the most likely explanation? কি হবে এটা? এটা একটু আগে ডিসকাস করলাম। ভাই এটা ইউনিল্যাটারাল ইনফেরিয়র ল্যারিঞ্জিয়াল গার্গলিং, ইউনিল্যাটারাল আর বাইল্যাটারাল যে কোনো একটা হবে ভাই। গার্গলিং নয়েজ প্রবাবলি বাইল্যাটারাল হবে। এটা হচ্ছে যে গার্গলিং বলতে মানে সাউন্ড করার চেষ্টা করছে, বাট এরকম সাউন্ড সে হচ্ছে না, কারণ তার নিজের ভয়েস প্রোডাকশনের উপর তার কোনো কন্ট্রোল নেই। হ্যাঁ, তো এই ক্ষেত্রে যেটা হবে এটা হচ্ছে ইউনিল্যাটারাল ইনফেরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ ইনজুরি হবে। পরের সিনারিওটা দেখেন, এরকম যদি হয় যে সেম সিনারিও কিন্তু দেখেন, পোস্ট অপারেটিভলি একটাতে সে গার্গলিং নয়েজ করছে আর এটাতে তার স্ট্রাইডর ডেভেলপ করছে। স্ট্রাইডর যখন ডেভেলপ করবে তার মানে কি দুই সাইডেরটাই তার প্যারালাইজড এবং দুইটাই হচ্ছে ক্লোজ হয়ে যাচ্ছে, এই কারণে তার কিন্তু স্ট্রাইডর ডেভেলপ করছে। সুতরাং উপরের সিনারিওটাতে হবে হচ্ছে ইউনিল্যাটারাল ইনফেরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ ইনজুরি, আর নিচের সিনারিওটাতে কিন্তু হবে বাইল্যাটারাল রিকারেন্ট অর ইনফেরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ ইনজুরি। রিকারেন্ট আর ইনফেরিয়র কিন্তু সেম জিনিস। এই দুইটা সিনারিও আপনারা ক্লিয়ারলি একটু দেখবেন। হ্যাঁ, আর যদি কোনো কারণে বলতো যে হায়ার পিচের সাউন্ড সে প্রডিউস করতে পারছে না, সেক্ষেত্রে কিন্তু এটা হয়ে যেতে হচ্ছে সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ ইনজুরি। ক্লিয়ার সবার এটা? জি।
এবার আসি হচ্ছে 25 বছরের ওল্ড উইমেন প্রেজেন্টস উইথ a slowly enlarging mass on the side of the face. Clinical examination demonstrates that the mass is located in the tail of the parotid gland. There is no evidence of facial nerve involvement. What is the most likely cause? কি হতে পারে এটা? 25 বছরের মহিলা। প্যারোটিড গ্ল্যান্ডের টিউমারগুলি ইউজুয়ালি কাদের হয়? ফিমেলদের ক্ষেত্রে বেশি হয়। একটা এক্সেপশন, সেটা হচ্ছে ভার্টিন অ্যাডেনোমা। প্লিওমরফিক অ্যাডেনোমা। একদম টিপিক্যাল কিন্তু, হ্যাঁ কিছু থাকে না, যেমন যে আমরা ব্রেস্টের সময় পড়ে আসছি যে 78 বছরের মহিলা, তার একটা লাম্প পাওয়া যাচ্ছে, লিম্ফ নোড আছে, কি হইতে পারে? ওটা হচ্ছে ডাক্টাল কার্সিনোমা। কেন? কারণ ডাক্টাল কার্সিনোমা সব থেকে কমন। এখানেও কিন্তু সেম সিচুয়েশন, প্যারোটিড গ্ল্যান্ডে একটা মাস পাচ্ছি স্লোলি গ্রোয়িং, 25 বছরের মহিলা, কি হবে? সব থেকে কমন যেহেতু প্লিওমরফিক অ্যাডেনোমা, এই কারণে এটা হবে প্লিওমরফিক অ্যাডেনোমা। আচ্ছা, তারপর 50-year-old woman presents with a diffuse swelling in the region of her parotid together with facial pain. এখানে কিন্তু facial painও আছে। On examination, she has a right-sided facial nerve palsy. What is the most likely underlying cause? Adenoid cystic carcinoma. আচ্ছা, এটা হচ্ছে যে আমরা একটু দেখি 50-year-old women presents with a diffuse swelling in the region of a right parotid region with facial pain. হ্যাঁ, এটা হবে তাহলে কি, আমরা এখানে এটা ম্যালিগন্যান্সি সাসপেক্ট করব, এটা হচ্ছে অ্যাডেনয়েড সিস্টিক কার্সিনোমা। আচ্ছা, এরপরে আমরা আসি হচ্ছে 56-year-old man presents with symptoms of nasal pain, anosmia and rhinorrhea. She has been well until recently and has worked as a wood carver for many years. তাহলে এটা কি বুঝতে পারতেছি আমরা, কি হবে এটা? Ethmoid sinus cancer. এটা হচ্ছে যে ক্যান্সার। তারপরে আসি হচ্ছে যে 28-year-old man is playing tennis when he suddenly collapses and has a GCS of 4 when examined. What is the most likely cause? সাবঅ্যাকুইক হেমোরেজ। এটা হচ্ছে সাবঅ্যাকুইক হেমোরেজ। করে এই যে পড়ে যে মরে যাওয়ার ব্যাপারটা, এটা হচ্ছে সাবঅ্যাকুইক হেমোরেজ। আচ্ছা, 50-year-old lady is admitted having fallen down some stairs, sustaining multiple rib fracture 36 hours previously, and has clinical evidence of lateralizing sign. She deteriorates further and then dies with no response to resuscitation. What is the most likely explanation? কি হবে এটা? Acute subdural. Lateralizing sign. এটা হচ্ছে কি, 50 বছরের মহিলা, মাল্টিপল রিব ফ্র্যাকচার হলো কতক্ষণ আগে? 36 ঘন্টা আগে। On examination, she is confused and agitated and has clinical evidence of lateralizing sign. She deteriorates further and then dies with no response of resuscitation. একটা সেকেন্ড, আমাকে 2 মিনিট একটু টাইম দেবেন। হ্যাঁ, সরি, একটু টাইম নিলাম আর কি।
আচ্ছা, 50-year-old lady is admitted having fallen down some stairs, sustaining multiple rib fracture 36 hours previously. আচ্ছা, এখন কি আমরা দেখলাম যে এক্সামিনেশনে সে কনফিউজড অ্যান্ড এজিটেটেড, এবং হচ্ছে যে ক্লিনিক্যাল এভিডেন্স অফ ল্যাটারালাইজিং সাইন। ল্যাটারালাইজিং সাইন বলতে কি বোঝায়? ল্যাটারালাইজিং সাইন বলতে বোঝায় যে হচ্ছে যে যখন হচ্ছে যে কোনো এক হেমিস্ফিয়ারে আপনার ব্লিডিং হয়, তখন কি হয়, ওই হেমিস্ফিয়ারে ব্লিডিং হওয়ার কারণে কিন্তু আমরা কিছু সাইন পাই, যেমন হচ্ছে যে কন্ট্রাল্যাটারাল হেমিপ্লেজিয়া হয়, তারপর হচ্ছে যে সেম সাইডে যেদিকে হেমোরেজটা হয়েছে ওই সাইড অকুলোমোটর নার্ভ পালসি হয়। এই জিনিসগুলোকে বলা হচ্ছে ল্যাটারালাইজিং সাইন। সি deteriorates further and then dies with no response to resuscitation. What is the most likely explanation? তাহলে এখানে কি কি হতে পারে? টাইম ফ্রেমটা হচ্ছে এখানে খুব ইম্পর্টেন্ট, তাই না? এক নাম্বার হচ্ছে যে এক্সট্রা ডুরাল হেমাটোমা এত লেটে প্রেজেন্ট করবে না, কারণ এক্সট্রা ডুরাল হেমাটোমাও কিন্তু হচ্ছে যে খুব কুইকলি প্রেজেন্ট করে, তাই না? কারণ হচ্ছে এটা কিন্তু একটা ইমার্জেন্সি, মানে একটা থ্রেটেনিং কন্ডিশন এবং ইমার্জেন্সি। সাব অ্যারাকনয়েড হেমোরেজের ক্ষেত্রে আমরা জানি যে এটা হচ্ছে যে কোনো টাইমই দেয় না, এবং হচ্ছে যে রোগীর প্রচুর হেডেক থাকে এবং রোগী সাধারণত কোনো টাইমই দিবে না। আচ্ছা, এটা ক্রনিকও না। ক্রনিক না কেন? কারণ হচ্ছে যে ক্রনিক এত অল্প সময়ের ব্যবধানে প্রেজেন্ট করে না। ইন্ট্রাভেন্ট্রিকুলার হেমোরেজ হওয়ার প্রশ্নই আসে না, তাহলে এটা বাকি থাকতে হচ্ছে অ্যাকিউট সাবডুরাল হেমোরেজ। এটার উত্তর হচ্ছে অ্যাকিউট সাবডুরাল হেমোরেজ। আচ্ছা, এর পরের প্রশ্নটা একটু দেখেন। এ মেল ইনফ্যান্ট ইজ বর্ন অ্যাট 28-week gestation by emergency cesarean section. He is taken to theater for a colostomy due to an imperforate anus. He initially seems to be progress well, however he begins to develop decerebrate posturing and is becoming increasingly obtunded. What is the most likely underlying problem? ইন্ট্রাভেন্ট্রিকুলার হেমোরেজ। এটা নিওনেট দেখেই বোঝা যাচ্ছে যে হচ্ছে যে ইন্ট্রাভেন্ট্রিকুলার হেমোরেজ। আর ডিসেরেব্রেট পোশ্চার, এটা বলতে কি বোঝায়? ডিসেরেব্রেট আর ডিকর্টিকেট, মানে ডিসেরেব্রেট মানে এক্সটেন্ডেড পজিশনটা, এক্সটেনশন। ইয়েস, ভেরি গুড। আর ডিসেরেব্রেট আর নর্মাল ডিকর্টিকেট হচ্ছে ফ্লেকশন। ফ্লেক্সন থাকে। এখানে যেটা হয়, ডিসেরেব্রেটটা বেশি খারাপ আর কি, প্রগনোসিসটা খারাপ স্ট্রোকের। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ডিসেরেব্রেট এন্ড ডিকর্টিকেট। আপনারা জানা এটা জানেন না, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে ইউটিউবে একটা, ইউটিউব না, এটা হচ্ছে যে গুগল সার্চ দেবেন। গুগল সার্চে ইমেজে গেলেই ডিসেরেব্রেট এবং ডিকর্টিকেট পজিশন দুইটা আলাদাভাবে পাওয়া যায়, দেখে রাখতে পারেন আর কি। আচ্ছা, এরপর হচ্ছে যে এইটা একটু দেখেন। 50-year-old অ্যালকোহলিক ম্যান, 50 বছরের একটা অ্যালকোহলিক ম্যান ইমার্জেন্সি ডিপার্টমেন্টে আসছে। তার আসার কারণ হচ্ছে যে তার কোথাও যাওয়ার জায়গা নেই। এখন আপনি পরীক্ষা করে দেখলেন যে তার রিসেন্ট কোনো ট্রমা নাই, এক্স-রে স্ক্যাল করলেন, সেটাও কোনো সমস্যা নেই। তারপর আপনি ভাবলেন আচ্ছা যাওয়ার কোনো জায়গা নেই, ভর্তি রাখি, দেখি না কি অবস্থা হয়। ভর্তি রাখার পর হঠাৎ করে দেখলেন তার প্রচন্ড ব্যথা, রোগী হচ্ছে হুট করে মরে গেল। কি হবে এটা? ক্রনিক সাবডুরাল, ক্রনিক সাবডুরাল হেমাটোমা। ন্যাচুরাল হবে এটা। আর যেহেতু লং ডিউরেশন ক্রনিক সাবডুরাল হেমোরেজ হতে পারে। আচ্ছা, এখানে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, এটা আসলে কনফিউজ করার জন্য ওরা করছে যে এটা আসলে আনসারটা হচ্ছে সাব অ্যারাকনয়েড হেমোরেজ। সাব অ্যারাকনয়েড হেমোরেজ কেন? তার কারণ হচ্ছে যে যদিও সে অ্যালকোহলিক, হ্যাঁ, এবং আপনার কাছে যে আসছে সে কিন্তু, ওরা বলছে যে হচ্ছে সে আসছে কেন, তার কারণ তার যাওয়ার কোনো জায়গা নাই বলে। সে যে কোনো সমস্যার জন্য আপনার কাছে আসছে তা কিন্তু না। আসার পরে আপনি কিন্তু পরীক্ষা করছেন, পরীক্ষা করে কিন্তু হচ্ছে যে আপনি কোনো কিছুই পান নাই। কোনো কিছুই না পাওয়া যাওয়ার কারণে তারপর আপনি ভর্তি রাখছেন, রাখার পরে হঠাৎ করে কিন্তু তার ডেভেলপ করছে হচ্ছে হেডেক, এবং সে কিন্তু অল্প সময়ের মধ্যে কোমাটোজ হয়ে কিন্তু মারা গেছে। আর ক্রনিক সাবডুরাল যদি হতো সেক্ষেত্রে কিন্তু সে আসতোই হচ্ছে যে আপনার কাছে কনফিউশন নিয়ে। এই দুইটা জায়গাতে কিন্তু এখানে একটা ডিফারেন্স আছে। এই কারণে এটার উত্তর হচ্ছে সাব অ্যারাকনয়েড হেমোরেজ। মানে আলটিমেটলি যদিও সে হসপিটালে ভর্তি, বাট তার সিমটম কিন্তু অল্প সময়ের মধ্যেই হয়েছে এবং সে কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু কোমায় চলে মারা গেছে। এই কারণে এটা উত্তর হচ্ছে সাব অ্যারাকনয়েড হেমোরেজ। এইটা দেখেন আপনি, 78-year-old man is brought to the emergency department by the police. He is found wandering around the town center and is confused. এটা কি বোঝা যায়? এটা ক্রনিক সাবডুরাল। এইটা হচ্ছে ক্রনিক সাবডুরাল হেমাটোমা। কারণ রোগী আপনার কাছে প্রেজেন্টই করছে হচ্ছে যে কি নিয়ে, যে সে কনফিউজড, সে তাই খুঁজে পাচ্ছে না, সে ঘুরে বেড়াচ্ছে রাস্তাঘাটে, বোঝা গেছে? এরকম সিমটম কিন্তু এই জায়গাটা নেই। সে কিন্তু, সে আগের সিনারিওতে সে নিজে আসছে, নিজে আসার পরে ভর্তি হওয়ার পরে হঠাৎ করে কিন্তু অল্প সময়ের ব্যবধানে সে খারাপ হয়ে গেছে। এই জন্য এটা হচ্ছে সাব অ্যারাকনয়েড হেমোরেজ, আর এটা হচ্ছে ক্রনিক সাবডুরাল হেমাটোমা। আচ্ছা,
এরপরে হচ্ছে কুশিং ট্রায়াডের সম্পর্কে আপনারা জানেন, এটা নিয়ে আর বললাম না। আচ্ছা, এইটা একটু দেখেন। 18-year-old male presents to casualty with a depressed skull fracture. This is managed surgically. Over the next few days, he complains of double vision on walking downstairs and reading. আচ্ছা, সে ডাবল ভিশন হচ্ছে কখন, মানে এটা কিন্তু ভার্টিক্যাল। সে যখন ওয়াকিং করছে নিচের দিকে, যখন সে সিঁড়ি বেয়ে নিচে নামছিল, তখন কিন্তু তার হচ্ছে ডাবল ভিশন ডেভেলপ করছে। তার মানে এটা হচ্ছে যে ভার্টিক্যাল ডিপ্লোপিয়া। এখন তাহলে এটা কি হতে পারে? ট্রপিয়ার রাইট সাইডে হচ্ছে না। কি হবে সবাই বলেন দেখি। কার কি মতামত? যেহেতু রাইট সাইডে ডাউনওয়ার্ড এন্ড মিডিয়ালি করতে পারতেছে না, সুপিরিয়র অবলিক ইনজুরি আছে। হ্যাঁ, সেটা হচ্ছে সুপিরিয়র অবলিক ইনজুরি আছে। ভেরি গুড। এটা হচ্ছে ট্রপিয়ার। ট্রপিয়ারে হচ্ছে ভার্টিক্যাল ডিপ্লোপিয়া হয়। তার কারণ কি? তার তার কাজ কি? তার কাজ কিন্তু হচ্ছে যে সুপিরিয়র অবলিকের কাজ কি বেসিক্যালি? মিডিয়ালি এন্ড ডাউনওয়ার্ড গেজে হেল্প করে। এটা হচ্ছে একটা ব্যাপার আর কি, যেটা হচ্ছে যে দত্ত বাবুতে লেখা হচ্ছে কিন্তু যে ডাউনওয়ার্ড এন্ড ল্যাটারাল। হ্যাঁ, বাট হচ্ছে ইএমআরসিএস এ হচ্ছে যে লেখা যে ডাউনওয়ার্ড এন্ড মিডিয়ালি। এটা একটা সমস্যা। যাই হোক, সেটা ব্যাপার না। ব্যাপার হচ্ছে যে এইটা যেহেতু ওয়াকিং ডাউন স্টেয়ারের সমস্যা হচ্ছে, তার মানে এখানে হচ্ছে ভার্টিক্যাল ডিপ্লোপিয়া হচ্ছে। ভার্টিক্যাল ডিপ্লোপিয়ার কজ হচ্ছে ট্রক্লিয়ার নার্ভ। তো এইটা হচ্ছে যে আমি বারবার বলতে চাই, আমি এটা আজকে কিন্তু ডিসকাস করি না, কারণ এটা নিয়ে একটা সেপারেট ভিডিও বানানো আছে রাগিবের, ওইটা আপনারা আবার দেখবেন। যদি এরপরে কোনো কনফিউশন মনে হয় তাহলে আমাকে নক করতে পারেন, আমি এটা তখন বোঝানোর ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আসি হচ্ছে যে আমরা এইটাতে আমাদের লাস্ট প্রশ্ন যেটা, সেটা হচ্ছে 21-year-old man is involved in a road traffic accident. After a transient period of concussion, he is found to have a GCS of 15 by the paramedics. On arrival at hospital, he is monitored in the side room of emergency department. When he is next observed, he is noted to have a GCS of 3 and a blown right pupil. Which of the process below best account of this deterioration? ট্রান্সটেন্টোরিয়াল হার্নিয়েশন, ট্রান্সটেন্টোরিয়াল হার্নিয়েশন। ভেরি গুড। এক্সট্রাডুরাল হেমাটোমা থেকে। এক্সট্রাডুরাল হেমাটোমা থেকে অকুলোমোটর নার্ভের প্রেসারকে সেম সাইডে, যেই দিকে লেশন সেই দিকেই হচ্ছে তার কি হচ্ছে অকুলোমোটর প্যারালাইসিস হয়ে যাচ্ছে, বাট হিমিপ্লেজিয়া ডেভেলপ করবে কিন্তু অপোজিট সাইডে। এই হচ্ছে মোটামুটি আমাদের ইম্পর্টেন্ট ইস্যুগুলি। আপনারা একটু দেখতে থাকেন, এরপরে কোনো কনফিউশন হলে আমাকে নক দিয়েন। আর আমাদের এরপরে বাকি থাকলো 3টা ক্লাস। আমরা একটা ক্লাস পিছায় আছি, এটা হচ্ছে প্যাথোলজি আর হচ্ছে বায়োস্ট্যাটিস্টিক্স। এটা আমরা ঈদের পরে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল শেষ করে ফেলবো। এরপরে আমাদের রিভিশন শুরু করতে হবে, সময় কিন্তু নাই। আজকের মতো এই পর্যন্তই। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন।